নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে যে কোনো ধরনের আপনাদের শারীরিক সমস্যা, সেই সমস্যার সমাধান করে। তবে শুধুমাত্র কি শারীরিক সমস্যা না, মনের সমস্যা। মনের সমস্যা কেন বলছি? শরীরের সাথে মনের একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে, কিন্তু কোথাও মন বেশি কেঁদে ওঠে যখন ইনফার্টিলিটির সমস্যায় আপনি ভুগছেন। বিবাহিত জীবনে মা হতে পারবো, বাবা হতে পারবো, এই স্বপ্ন কিন্তু প্রত্যেকটি ছেলে মেয়েরই কিন্তু থাকে, কিন্তু বিবাহিত জীবনে পা দিয়েও আপনি সেই স্বাদ উপলব্ধি করতে পারছেন না। আর দুঃখ বা কষ্ট তখন বেড়ে যাচ্ছে যখন আপনি চেষ্টা করেও রেজাল্ট পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় আপনি ছুটে যাচ্ছেন, এই চিকিৎসক ওই চিকিৎসক, এমনকি বিভিন্ন বাবাদের কাছেও ছুটে যাচ্ছেন, হয়তো বিভিন্ন মন্দিরে আপনি মাথা ঠুকছেন, কিন্তু তারপরেও আপনি মা হতে পারছেন না, বা বাবা হওয়ার স্বপ্নটাকে আদৌ পূরণ হবে সেটাই বুঝে উঠতে পারছেন না। ঠিক সেখানে বলবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এখানে প্রচুর এই ধরনের সাকসেস রেজাল্ট কিন্তু রয়েছে। খুব সত্যি কথা, মানুষ এসে জটিল কঠিন পরিস্থিতিতে এসেও কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে আমরা পুরোপুরি ইনফার্টিলিটি এই বিষয়টা নিয়ে কথা বলবো। বন্ধাত্ব অর্থাৎ সন্তান হতে আপনাদের অসুবিধা হচ্ছে, আমরা আলোচনা করব এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মার সঙ্গে। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডাক্তারবাবু কথা বলি, তবে আমার মনে হয় যে যখন চেম্বারে কাপেলরা আসেন এবং এই কথাটা বলেন, ডাক্তারবাবু অনেক চেষ্টা করছি, বলছে তো আমার রিপোর্টে কোনো সমস্যা নেই বা কোনো সমস্যা রয়েছে, কিন্তু তারপরেও হতে তো পাচ্ছি না মা বা বাবা, কি করব, কি হতে পারে? দেখুন, আমি একটা কথা বলবো, এই যে কথাটা বললেন খুব দামি কথা বললেন, কি সমস্যা কিছুই নেই তারপরেও কিন্তু হচ্ছে না। কিন্তু ব্যাপারটা কি বলবেন, ব্যাপারটা হচ্ছে আমরা ভুল পথে করার কারণের জন্যে আজকে এই সমস্যাগুলো দাঁড়ায়। আজকে ইনফার্টিলিটি নিয়ে যে সমস্যাটা, আজকে যে বেবি ইস্যু আমাদের কনসিভ হচ্ছে না, সেটা পিছনে অনেক কারণ হতে পারে। আবার দেখবেন অনেক কারণ কিছু না থাকলেও কিন্তু ট্রিটমেন্ট যা করছেন সেখানে আপনাকে কোনো রকমই সফল চিকিৎসা পাচ্ছেন না। তারপরে আপনাকে একটাই কথা বলা হচ্ছে টেস্ট টিউব বেবি নিতে। কেন নেব আমি টেস্ট টিউব বেবি? আমি আগে চেষ্টা করব। টেস্ট টিউব বেবি হচ্ছে একটা লাস্ট অপশান। টেস্ট টিউব বেবি আজকে দেখবেন পাড়াতে কিন্তু ইনফার্টিলিটি নিয়ে আপনি টেস্ট টিউব বেবি এই সংস্থাগুলো আপনার খুলে গেছে, এই ইনস্টিটিউটগুলো যে খুলে গেছে সেটা পিছনে দায়ী হচ্ছে কিন্তু আমরা। কেন কি আমাদের কি লাগবে কি ঝটপট, কিন্তু ঝটপট করলে হবে না। সব জিনিসে একটা সিচুয়েশান আছে, প্লাস মাইনাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আছে। দুটোই যদি প্লাস থাকবে তাহলে হবে না, একটা প্লাস একটা মাইনাস হতে হবে, তো দুটো কম্বিনেশন নিয়ে চলতে হবে। আপনি যদি মন্দির আর মসজিদে গিয়ে কিছু হবে না, আপনাকে আগে জানতে হবে আপনার প্রবলেমটা কোথায় রয়েছে। আপনি প্রচুর মন্দির মসজিদে যাচ্ছেন কিন্তু আপনি আসল জায়গায় চিকিৎসাই করছেন না, হবে কি করে? কোন সময় ফিজিক্যাল করতে হবে, কোন সময় রিলেশনটা রাখতে হবে, তখন আমাদের কিন্তু বেবিটা কনসিভ হবে সেটা জানতে হবে। আজকে যদি দেখা যায় কি আমরা কিন্তু পুরো দোষ দিয়ে দিই মহিলার উপরে, তার কিন্তু সমস্যা আছে, উনি মা হতে পারছেন না। আরে আপনার ছেলের মধ্যে দেখুন, আপনার ছেলেতে কি সমস্যা রয়েছে, তার কি স্পার্ম কাউন্টটা কম আছে, টেস্টোস্টেরন লেভেলটা কি আছে, হারমোনসে ইমব্যালেন্স আছে কি না। তো এইগুলো যদি আপনি না দেখেন তাতে কি হবে, আগামী দিন আপনি নিজের মধ্যে ঝগড়া করতে থাকুন, কিন্তু বেবি ইস্যুটা আসবে না। দেখুন, বেবি ইস্যু আসতে গেলে প্রথম আমি বলে দিই, আমি এক একটা করে আজকে ক্লিয়ার করব। তো প্রথম যদি আমরা বলি মহিলা দিকে, যদি আমরা বলি তো দেখুন একটা কমন একটা ডিজিজ যেটা হচ্ছে পিসিওডি। এই পিসিওডি হলে কি হয়, আমাদের ওভারিতে সিস্ট হয়ে যায়। ওভারিতে সিস্ট হয়ে যাওয়ার কারণের জন্য আজকে পিরিয়ডটা কিন্তু ঠিকভাবে হয় না। তো একটা মেয়ে যদি, মহিলা যদি পিরিয়ড যদি পরিষ্কার না হয়, তাতে কী হবে, কোনো দিনই কনসিভ হতে পারে না বেবি। আমি তো বারে বলেছি কোনো ব্যাপার নেই, 90 ডেজ আপনি আমাকে দিন, 90 দিন পরেই কিন্তু আপনার বেবি কনসিভ হবে। এই 90 দিনটাও কেন বললাম, 90 দিন ব্যাপার আছে চক্র, মেনস্ট্রুয়েশন যে সাইক্লিংটা আছে এটা 90 দিনের সাইক্লিং হয়, 90 দিনের চক্রটা হয়। তো এই 90 দিন যদি ঠিকভাবে যদি ঘুরে যায় তাহলে কিন্তু ওনার কোনো সমস্যা থাকবে না। যেই রকম 12টা ঘড়ির মধ্যে কী হয়, 12টার মধ্যে সুইচ হয়, 12 ঘন্টা পর আবার 12টার মধ্যে আসে, ঠিক মেনস্ট্রুয়েশন সাইক্লিংটাও কিন্তু সেরকমই আছে। 90 ডেজ পরে ওই জায়গাটা ঠিক মতন আসে। তো 90 দিন যদি ঠিক মতো যদি মেনস্ট্রুয়েশন সাইক্লিংটা ঘুরে গেল, ওনার কিন্তু বেবি কনসিভ হবেই হবে, 200% হবে। কিন্তু আগে এটা জানতে হবে সমস্যাটা কোথায়, কোনো টিউব ব্লকেজ আছে কি না, কোনো রকম ইউট্রাস বাল্কি আছে কি না, কোনো রকম হারমোনসে ইমব্যালেন্স আছে কি না। আজকে কমন জিনিস যেটা বলা হয় থাইরয়েডের সমস্যা। আজকে দেখুন থাইরয়েডের সমস্যা থেকে বেবি কিন্তু আসবে না, কেন কি ওটা হারমোনসে ইমব্যালেন্স করে।
আবার দেখা যায় কি ডায়াবেটিস কিন্তু প্রচুর হাই থাকলে বেবি কনসিভ হচ্ছে না। তো দেখুন এটা পার্ট আছে, বেবি কনসিভ অবশ্যই হবে, এটা নিয়ে আপনাকে নিরাশ হতে হবে না, কিন্তু আগে জানুন কি সমস্যার জন্য আপনার এই প্রবলেমটা আসছে। আচ্ছা, এইবার যদি আমরা তুলনা করি, যদি ছেলেদের তুলনা করি, তো সেটা হলো আপনার কি, যদি স্পার্ম কাউন্ট যদি ওনার 0 আছে, আপনি কি করে করবেন? সব কিছু এদিকে মহিলার উপরে দোষ দিয়ে হবে, লাভ আছে? আপনার ছেলের মধ্যে দেখুন, ছেলের মধ্যে স্পার্ম কাউন্টটা কতটা রয়েছে, কতটা আমাদের দরকার আছে স্পার্ম কাউন্টটা। 70% আপনার লাগবে, যেখানে আপনার রয়েছে 0, কি করে বাড়বে? আগে সেটা চিকিৎসা করুন। সেখানে চিকিৎসা করে যদি আপনি না বাড়াবেন, আগামী দিন কোনো দিনই আপনার বেবি কনসিভ হবে না। তো ওটা বাড়ানো যায়, তারপরে যদি মহিলার সমস্যা আছে সেটাও মেটানো যায়। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি বারবার সতর্ক করছি কি ইনফার্টিলিটি নিয়ে যদি আপনারা যদি চিন্তিত আছেন, যদি বেবি আসছে না, সব কিছুই হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ হবে। আজকে পিসিওডি নিয়ে যদি আমরা ডাক্তারের কাছে যাই, তারা আপনাকে কি বলে? তারা আপনাকে হেসে কথা বলে, আরে এত তাড়াতাড়ি ভালো হবে না, এখন সময় লাগবে, এখন তো তুমি এসছো, দেখো এখন কত সময় লাগে। আরে এটা কী রকম কথা? যদি আমার যদি সমস্যা হয়েছে, আমি ডাক্তারের কাছে গেলাম, তারা সমাধান আমাকে বোঝাক। সমাধানটা না বুঝিয়ে তারা হেসে যদি বলছে কি আপনাকে বারে বারে এইভাবেই আসতে হবে, তো মানুষে তো একটা ধৈর্য, মানুষে একটা সীমা, সেগুলো কিন্তু শেষ হয়ে যায়। আপনাকে হৌসলা দিতে হবে। পেশেন্ট যদি নিজের থেকে যদি কনফিডেন্স যদি হারিয়ে যায়, তো যে কোনো প্রবলেম হোক না কেন, আমি শুধু ইনফার্টিলিটি বলবো না, তারা কিন্তু হতাশ যদি হয়ে যায়, সে কিন্তু কোনোদিন সাকসেস হবে না। মনে জোর দিন, পেশেন্টকে বলুন আপনার অবশ্যই ঠিক হবে, ওই রাস্তাটা দেখান। আজকে কত সময় আছে ডাক্তারের কাছে কি আপনাকে এই সমস্যাগুলো দেখাবে? কোনো ডাক্তার চোখ মিলিয়ে কথা বলতে পারে পেশেন্টের সঙ্গে? মুন্ডি নিচে করে এত ভিড় রয়েছে, লাইন লাগানো রয়েছে পেশেন্টে, তারা কিন্তু নিজে একদম যান ওষুধ খান, এই বাইরে নেন, বাইরে ওষুধগুলো খান। কি করে রোগটা হলো, রোগটা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করুন, তাকে বোঝান, যাতে আগামী দিনে এই জিনিসটা না হয়। তো এগুলো দরকার আছে। তো এটা ভাবতে হবে, এই জিনিসটা যদি না ওরা চিন্তা করে, তো আগামী দিন কী হবে, ওই ভিড়টাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনাকে কিন্তু জানতে হবে কি আমি যে চিকিৎসাটা করাচ্ছি সেটা কি কতটা ঠিক আছে। আজকে এনবিপিতে আসার পর 90 ডেজ পরে যে বেবিটা বাচ্চাটা হচ্ছে, তারপরে কিন্তু তারা যে মিষ্টি নিয়ে আসছে আমাদের চেম্বারে, তো ওদের থেকে বেশি খুশি কিন্তু আমাদের হচ্ছে। শুধু সেই মিষ্টির জন্য নয়, সেটা কারণ হচ্ছে কি তাদের কিন্তু একটা কনজিভ হলো, এটা নিয়ে প্রচুর ওরা চিন্তিত ছিল। তো দেখুন ডাক্তার কি ভালো লাগে তখন যখন ওর রোগীরা ভালো হয়। তো এর জন্যে ডাক্তার আর পেশেন্ট এর সঙ্গে ফ্রেন্ডলি হওয়ার দরকার আছে। এখানে যদি পেশেন্ট যদি নিজের মনের কথাগুলো যদি ডাক্তারকে না বলতে পারে, আজকে যদি ইনফার্টিলিটির মধ্যে আর একটা কারণ আছে যেটা ইডি প্রবলেম, ইরেকটাইল ডিসফাংশন, যেটা প্রিমেচুর ইজাকুলেশন, তো এই যে প্রবলেমগুলো আছে, এই কারণের জন্যেও কিন্তু আপনার যদি বেবি আসবে না। তো সেটা দরকার আছে। যদি আপনারা ফিজিক্যাল যদি ঠিকভাবে যদি না হতে পারেন, তো সেখানে একটা সমস্যা হতে পারে। তো সব কিছু সমাধান করতে গেলে কখন হবে, পেশেন্টকে আর ডাক্তারকে ফ্রেন্ডলি হতে হবে। এই ফ্রেন্ডলি এবং ওর যে মনে কথাগুলো যখন বলবে, তার যখন সমাধান হবে, তাহলে কিন্তু দেখবেন রেজাল্ট পজিটিভ হবে। ঠিক আছে, একদম। এবং পাশাপাশি একটা সময় ছিল যে সময় আয়ুর্বেদকে মূলত ভাবা হতো যৌন সমস্যার সমাধানের জন্য, আর দ্বিতীয়ত চবনপ্রাশ জাতীয় কিছু জিনিস তৈরি করার জন্য। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু প্রমাণ করেছে, হ্যাঁ অবশ্যই ভালো চবনপ্রাশও আপনি পাবেন, যৌন সমস্যার সমাধানও আপনি পাবেন, তার পাশাপাশি আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, ক্রনিক ডিজিজ বা ক্রিটিক্যাল সমস্যার সমাধানও পাবেন। আজকে আমরা ইনফার্টিলিটি নিয়ে আলোচনা করছি, তবে এতদিন মেয়েরা অনেক কিন্তু সহ্য করেছে। যে কোনো রকমের ইনফার্টিলিটি, বন্ধাত্ব অর্থাৎ সন্তান না হওয়ার জন্য বারংবার আঙুল উঠেছে মেয়েদের দিকে। দোষটা মেয়েদের, সন্তান হলো না তার কারণ মেয়ে। কিন্তু বর্তমানে সায়েন্স প্রমাণ করেছেন, চিকিৎসকেরা বুঝিয়েছেন আমাদের যে না, এর জন্য নারী পুরুষ দুজনই কিন্তু কারণ হিসেবে থাকতে পারেন। দেখুন আমরা কিন্তু কোনো রকম ছেলেদের দোষ দিচ্ছি না, এটা শারীরিক সমস্যা। তবে আলোচনাটা আজকে প্রথম থেকে কিন্তু পুরুষদের নিয়েই করব, তারপর মেয়েদের সমস্যা নিয়েও আসবো। ডাক্তারবাবু যেরকম বলেন স্পার্ম কাউন্টিং এ কিছু প্রবলেম হতে পারে, বা কিছু পুরুষদের আছে যে যৌন অক্ষমতা, তারা ঠিকঠাক ভাবে যৌন অক্ষমতার কারণে তারা প্রসেসটাই ঠিকঠাক করতে পারছে না, ফলে তাদের সন্তান আসবে কি করে? কারণ এখানে কোনো লজ্জা বা লাগ ঢাকার ব্যাপার নেই। আমরা প্রচুর ছোট ছোট মুভিও কিন্তু দেখতে পাই যে এই কারণগুলোর জন্য কিন্তু মেয়েকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু যৌন অক্ষমতা রয়েছে কিন্তু পুরুষটি। সেখানে লজ্জা ভাঙিয়ে এবং নিজের ইগো প্রবলেমকে ছেড়ে দিয়ে একজন ডাক্তারবাবুর কাছে যদি কোনো পুরুষ সত্যি সে যদি ভালো মনের মানুষ হয়, সে যদি বাবা ডাক শুনতে চায়, সে যদি আসে, তবে কি সে একটা ভালো রেজাল্ট পেতে পারে সব দিক থেকে? একদম পেতে পারে। এটাও জানতে হবে কি এই প্রবলেমটা আসছে কেন। এটা প্রবলেমটা কিন্তু আমার ছিল না, এটা কিন্তু এখানে
এখানে লজ্জা কোনো ব্যাপার নেই। আজকে আপনার যদি সমস্যা হচ্ছে সেটা যদি আপনি ডাক্তারকে যদি না খুলে বলেন, সমাধান আপনি পাবেন কী করে? আপনার কথাগুলো আপনার মনের মধ্যে চলে যাবে। প্রচুর পেশেন্ট আছে তারা ডিপ্রেশনের মধ্যে ভুগছে, প্রচুর এরকম পেশেন্ট আছে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা করে দিয়েছে কিন্তু আসল জায়গায় ট্রিটমেন্ট করতে পারছে না এই লজ্জার জন্য। এই লজ্জাটা সরিয়ে, ইগো প্রবলেমটা সরিয়ে আপনাকে সমস্যার সমাধান করতে হবে। আয়ুর্বেদ মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে যাতে এই সমস্যা নিয়েও আপনি কিন্তু ভালো হতে পারবেন, আগামী দিন রেজাল্ট কিন্তু আপনি পাবেন। একদম। তো পুরুষদের জন্য বলবো, যাদের মনে হচ্ছে, যারা নিজেরা ফিল করছেন যে সমস্যাটা আমি পাচ্ছি না সঠিকভাবে কিন্তু এই যৌন জীবনটাকে চালনা করতে, তো সেখানে বলবো যে আপনারা কিন্তু যোগাযোগ করুন, ওয়াইফের হাত ধরে কিন্তু ডাক্তারবাবুদের কাছে আসুন। বিষয়টা কিন্তু একেবারে আপনার যেহেতু ব্যক্তিগতভাবেই কিন্তু আপনার ট্রিটমেন্টটা হবে। শুধুমাত্র আপনি চিকিৎসক এবং আপনার পার্টনারই কিন্তু সেখানে থাকবেন, অন্য কোনো মানুষকে নিয়ে আসার কিন্তু কোনো দরকার নেই। তবে সমস্যার সমাধান করুন, কারণ বিবাহিত জীবনে সব থেকে সুখী যে ওয়ার্ডটা সেটা হচ্ছে মা আর বাবা। এটা যদি শুনতে আপনারা না পান, কষ্টটা কিন্তু আপনারাই পাবেন এবং আপনাদের কষ্টের এই নিরাময় বা এই মলমটা কিন্তু লাগাতে পারে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। তার জন্য যোগাযোগ কিন্তু নিশ্চয়ই করতে হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, অবশ্যই তার সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ইদিকা রয় বলছি। কোথা থেকে বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি বলছি জামশেদপুর থেকে। বলুন কি প্রবলেম আপনার? এক হচ্ছে, প্রথমত স্যারের অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে। আজকে অনেকটা সাহস নিয়ে স্যারের অনুষ্ঠানে আজকে কলটা করেছি। অনেকদিন থেকেই দেখছি আর সবাই দেখছি যে ভালোই ফিডব্যাক দেয় স্যারের অনুষ্ঠানে ফোন করে। তারা অতটা উপকার পায় বলেই এতটা গলার জোর নিয়ে সেই ফিডব্যাক গুলো দেয়। সেই কারণে আজকে অনেকটা মানে মনের সাহস নিয়ে আমি কলটা করেছি, কারণ আমি যে সমস্যাটা নিয়ে ভুগছি সেটা বেশ বছর দেড়েকের সমস্যা। আর সেটার জন্য আমার মানে কি বলবো, আমার ম্যারেজ লাইফেও প্রবলেম চলছে। সেটা হচ্ছে আমি অনেকদিন থেকেই মানে কনসিভ করতে পারছি না। এর আগে আমার দুবার মিসক্যারেজ হয়ে গেছে অলরেডি। এই মানে 2.5 বছরে দুবার মিসক্যারেজ হয়ে গেছে। তো ডক্টর যেটা বলেছেন সেটা হচ্ছে আমার মানে কনসিভ করতে কি প্রবলেম হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আর সেকেন্ড হচ্ছে ডক্টর বলছে রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে, মানে লাইফ রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কোনো প্রেসার? স্যার সেটার জন্য একটুখানি আপনার আপনি কোনো প্রেসার সুগার নিয়ে কোনো সমস্যা আছে না আপনার? আপনি প্রেসার নিয়ে তো কোনো সমস্যা নেই, সুগার নিয়েও সমস্যা নেই। লাস্ট টাইম যখন চেকআপ করেছিলাম তখন কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, আপনি কোনো হার্ড ওয়ার্কিং করেন? হার্ড ওয়ার্কিং বলতে হ্যাঁ, আমাকে মানে হার্ড ওয়ার্কিং বলতে মেন্টাল প্রেসারটা একটু থাকে, জবের কারণে মেন্টাল প্রেসারটা থাকে। আচ্ছা, আর আপনার লাইফ স্টাইলটা কেমন আছে? জাঙ্ক ফুড ফাস্ট ফুড কি প্রচুর খাওয়া হয়? না মানে হ্যাঁ, যেটা হতো সেটা অনেকটা আগে হতো, কিন্তু তারপর স্ট্রিক্টলি ডায়েট মেনটেন করতে বলেছেন, তো সেখান থেকে আমি মেনটেন করি। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু টিভি পর্দায় থাকুন, আপনাকে আমি এটা নিয়ে আজকে ডিটেইলস আপনাকে বোঝাবো। শুনতে থাকুন। দেখুন, প্রথম আপনাকে বলবো কি আপনি যে প্রবলেমটা নিয়ে ফোন করলেন এটা দেখুন শুধু আপনার জন্য নয়, এটা প্রচুর এইরকম পেশেন্ট আছে। দেখুন, যখন আপনার কনসিভ হওয়ার পর কি হলো, এটা মিসক্যারেজ হচ্ছে। তো মিসক্যারেজটা কখন হচ্ছে? যখন আপনার এটা বলা গর্ভপাত। তো গর্ভপাত কখন হচ্ছে? যখন আপনার ইউট্রাসটা যদি উইক থাকে। যদি আপনার বাচ্চা ঘরটা যদি উইক থাকবে তাহলে কি হবে, বেবিটা কনসিভ হবে না। বেবিটা কিন্তু এখানে ব্যাপারটা একটা কথা আপনি যে নিজে মুখে বললেন কি কেন এটা হচ্ছে এটা আমি জানি না। তো কেন যে হচ্ছে যদি আপনি না জানেন তো এই ভুলটা তো আবার হবে। ওই ভুলটাই কি ধরা দরকার আছে কি এই জিনিসটা কেন হচ্ছে। তো আমরা কি করি, আমরা সেই জিনিসটা আপনাকে প্রথম ক্লিয়ার করব কি এই জিনিসটা হচ্ছে কেন। ঠিক আছে, যে কারণের জন্য আপনার আগামী দিন যখন বেবিটা কনসিভ হবে সেটা কিন্তু মিসক্যারেজ হবে না। ঠিক আছে, এর প্রপার সলিউশন আছে, আপনি কিছু করতে হবে না। আপনার কাছে যদি প্রিভিয়াস রিপোর্ট আছে সেই সমস্ত রিপোর্টগুলো নিয়ে জামশেদপুরে আমাদের চেম্বার রয়েছে। জামশেদপুরে আগামী ডেটটা কবে আছে সেটা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন, তারা আপনাকে বলে দেবে। সেই চেম্বারে এসে আপনি সমস্ত রিপোর্টগুলো দেখান। আর যে কথাটা আমি আপনাকে বলি 90 ডেজের কথা, তো 90 ডেজ থেকে 91 ডেজ আপনার নেব না, 90 দিনের মধ্যেই কিন্তু আপনার বেবিটা কনসিভ হবে। আর শুধু কনসিভই হবে না, আমি আপনাকে বলে দেবো কীভাবে থাকতে হবে যাতে এই পিরিয়ডের মধ্যে যে মিসক্যারেজটা যে হচ্ছে এই মিসক্যারেজটাও আসবে না। একবার যদি এসে যায় সেই জিনিসটা আর নষ্ট হবে না। একদম।
আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, মানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মেয়ে এবং ছেলে দুজনেরই কিন্তু দায় থাকে, দুজনেরই সমস্যা থাকতে পারে, সেটা জেনে নিতে হবে কার সমস্যা। কিন্তু যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল তখন পুরো দায়টা কিন্তু তার, তখন আর ছেলেকে আমরা দায়ের ভাগ দিতে পারি না। ডাক্তারবাবু একটা প্রশ্ন কিন্তু করলেন যে আপনার সুগার আছে, প্রেশার আছে, আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হয়, তার মানে মায়ের যদি সুগার, প্রেশার বা কোনো রকমের শারীরিক সমস্যা থাকে, বা মাকে জব করতে হচ্ছে, ছুটে সকালবেলা বাসে উঠতে হচ্ছে, ট্রামে উঠতে হচ্ছে, ভিড় ট্রেনে উঠতে হচ্ছে, তবে কি সত্যি মিসক্যারেজের কোনো ভয় থাকতে পারে? এক্স্যাক্টলি, দেখুন একটা মেন্টাল প্রেশার, যে উনি বললেন কি আমার কাজের প্রতি একটু প্রচুর মেন্টাল প্রেশার থাকে, তো দেখুন এটা একটা দরকার আছে, এই পেশেন্টে আমরা প্রচুর পাই। তো দেখুন মেন্টাল আর ফিজিক্যাল এই দুটোই আপনাকে কিন্তু রিল্যাক্সেশন মুডের দরকার। আজকে দেখবেন বিয়ে হওয়ার পরে কিন্তু হানিমুনটা কেন হয়, এই হানিমুনটা পিছনেও কিন্তু একটা রাজ আছে। আপনাকে সেই সময় কী হবে, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটো রিল্যাক্স হয়ে আপনাকে কিন্তু ওখানে এনজয় করতে আপনি যান। তো আমি সেই জায়গাটায় আপনাকে বলবো কি আপনার যদি প্রেশার আর সুগার যদি থাকে, তো এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট রোল। আজকে দেখবেন প্রেশার, সুগার, থাইরয়েড এই তিনটে যে প্রবলেমটা রয়েছে এটা কিন্তু কমন ডিজিজ হয়ে গেছে, মানে বাড়িতে ঘরে ঘরে এই রোগগুলো ভর্তি রয়েছে, কিন্তু জানি না তারা কেন গরুকে পুষে রেখেছে। আজকে প্রেশার, সুগার, থাইরয়েডকে আমরা কোনো রোগী ভাবি না। থাইরয়েড গ্ল্যান্ড সবারই হয়, প্রেশার সবারই থাকে, সুগার সবারই থাকে, তো এই তিনটে কোনো রোগই নয়। কিন্তু তার জন্যে বলে দেওয়া যে সারা জীবন ওষুধ খেতে হবে। এটা কিসের ওষুধ যেটা আমি সারা জীবন খাবো? এই সারা জীবন যে ওষুধগুলো খাবেন, হারমোনসের যখন ইমব্যালেন্সটা হবে, বেবি কনসিভ হবে কী করে? আজকে মিসক্যারেজ হওয়ার কারণটাও কিন্তু প্রেশার আর সুগার আছে। আপনি হয়তো সেই সময় দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন মিসক্যারেজটা হলো তখন কিন্তু আপনি প্রেশারটা চেক করুন, প্রেশার কিন্তু আপ ছিল আপনার। তো এই যে প্রেশারটা ফ্লাকচুয়েটটা হচ্ছে না, এটা কিন্তু দেখতে হবে, এই জায়গাটা উপরে কাজ করতে হবে যাতে আগামী দিন এই মিসক্যারেজটা না হয়, তার সাথে আরও প্রবলেমগুলো না হয়। কেন কি প্রেশার যখনই ফ্লাকচুয়েট করবে, প্রথম আমাদের ইফেক্ট করে একদম কিডনি উপরে, আপনার কিন্তু কিডনি খারাপ হবে। তো এই প্রেশারের যে ওষুধ আপনি খাচ্ছেন, যেটা আমরা বলি কিডনি খারাপ হওয়ার প্রথম কিন্তু কারণ হচ্ছে আমাদের প্রেশারের মেডিসিন, ঠিক আছে? থাইরয়েডের যে আপনি ওষুধ খাচ্ছেন সাপের বিষ দিয়ে তৈরি করা হয়, কিন্তু আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আগে সাপের বিষটা আপনি খেয়ে নিচ্ছেন। তো এই যে সাইড ইফেক্টগুলো কোথায় যাবে? সুগারের জন্য আপনি ওষুধ খাচ্ছেন, সারা জীবন ওষুধ খেতে হচ্ছে, খাওয়ার পরেও কিন্তু আপনার সুগার কমছে না, নর্মালি আসছে না, যে কারণের জন্য আপনি কিছু খেতেও পাচ্ছেন না। কিসের এই জীবন? এই জীবনটা আপনাকে এনজয় করতে হবে। জীবন শুধু একবারই পাবেন আপনি, তাকে লাইফে এনজয় করুন। এই প্রবলেম নিয়ে নয়, সলিউশন নিয়ে আপনি সমাধান করুন। একদম ঠিক কথা। পাশাপাশি ডাক্তারবাবু একটা কথা ভীষণ রকমভাবে মনের মধ্যে আসছে, মানে এখন তো সুগার এবং প্রেশার, থাইরয়েড এই ক্রনিক ডিজিজগুলো হু করে বাড়ছে। এখন মেয়েদেরও অল্প বয়সে সুগার ধরা পড়ছে, প্রেশার তাদের রয়েছে। তবে যদি আমার সুগার বা প্রেশার থাকে, তবে কি আমি তখন প্রেগন্যান্সি নেব না? তার নাকি আগে সুগার প্রেশারকে কন্ট্রোল করে তারপরেই ভাববো প্রেগন্যান্সির কথা? না, সব কিছুই নেবেন, সব কিছু একটা রাস্তা আছে। দেখুন আমার কাছে প্রচুর এরকম পেশেন্ট পাই আমরা, যাদের সুগার রয়েছে তারা কিন্তু ভয়তে বিয়ে করছে না। আমি বলি, কী ব্যাপার, আপনার এত বয়স হয়েছে আপনি বিয়ে করছেন না কেন? না ডাক্তারবাবু, আমি না ওনার লাইফটা নষ্ট করবো না। এটা আপনি ভাবছেন, ছেলে কি ভাবছে কি আপনার লাইফ নষ্ট করছে না? ওর কি ফিজিক্যাল প্রবলেম আছে, ও কি আপনাকে জানিয়েছে? জানায়নি। বিয়ে হওয়ার পর কিন্তু আপনাকে ভুগতে হচ্ছে। তো এটা কোনো ব্যাপার নয়। আজকে জন্ম নেওয়ার পর আমি প্রচুর এরকম পেশেন্ট পেয়েছি, যা 3 বছরের বাচ্চা, তার কিন্তু হাই সুগার রয়েছে, তারা ইনসুলিন নিচ্ছে, তারা কি বিয়ে করবে না? এটা ভুল ধারণা। দেখুন সুগার রয়েছে, প্রেশার রয়েছে, এগুলোকে মেনটেন করা যায়। তার জন্য আপনি যদি ভাবছেন আমি বিয়ে করার পর যদি প্রবলেম হয়, তার জন্য তো আমি আছি। আপনার যদি ইনফার্টিলিটি নিয়ে যদি সমস্যা থাকে, আপনি ভাবছেন কি আমার বেবি ইস্যু আসবে না, কোনো এরকম ধারণা নয়। হ্যাঁ, অবশ্যই ধারণা আছে, যেখানে কোথায় আপনাকে ব্যালেন্স করে রাখতে হবে, সুগার, প্রেশার, থাইরয়েডকে ঠিক মেনটেন করে রাখতে হবে, যাতে বেবি যখন কনসিভ হবে সেটা যাতে মিসক্যারেজটা না হয়, যেটা আমরা একটু আগে যে ফোনটা পেলাম। তো এই প্রবলেমের জন্য আপনাকে মাইন্ডটাকে রিল্যাক্স করুন। আজকে মানুষ মানে মেন্টাল সমস্যা বলতে গেলে সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে যে কোনো ডিজিজকে আপনি যদি প্যানিক হয়ে যাবেন। আজকে কোভিডের সময় কি হলো? কোভিডের সময় আমরা খুব বেশিভাবে যে মানুষরা মারা গেল, বা তারা যে আরও যে পেশেন্টগুলো ছিল তারা কিন্তু প্রচুর প্যানিক হয়ে গেছিলো। এই প্যানিকের জন্য আজকে পেশেন্টগুলো ডিপ্রেশনের দিকে চলে গেছে, তারা কিন্তু মানে নিজে বাড়িতে বাবার সঙ্গে কথা বলছে না। এইগুলো করবেন না, এটা কোনোদিনই আপনাকে বলেনি। আপনাকে বারবার অ্যালার্ট করা হচ্ছিল কি আপনারা সাবধানে থাকুন, আপনাকে ভয় দেখাচ্ছিল না। তো ভয় জিনিসটা মাইন্ড থেকে বার করুন। কি বললাম, রোগ যখন থাকে তার সমাধানও কিন্তু থাকে, কিন্তু আমাদেরকে খুঁজতে হবে কোন রাস্তাটা, কোন পথটা ধরলে আমরা কিন্তু এই রোগ থেকে আমরা বেরোতে পারবো।
একদম একদম ঠিক কথা। এবং যেহেতু আমরা আজকে আলোচনা করছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের একটি বিশেষ পার্ট নিয়ে, সেটা হচ্ছে ইনফার্টিলিটির সমস্যা। এখানে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে যারা কিন্তু ইনফার্টিলিটি নিয়ে রিসার্চ করছে, পড়াশোনা তো অবশ্যই করেছে, এবং ভালো কিছু মেডিসিন, মানে আমি সবসময় বলি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আরো ভালো কিছু মেডিসিন আনার চেষ্টা করছে। তো সব কিছুর মধ্যে থেকে ইনফার্টিলিটির সমস্যার সমাধান পাবেন। আগের এপিসোড যারা দেখেছেন ডাক্তারবাবু, সেখানে ডাক্তারবাবু একটা কথা বলেছেন, যাদের সুগার রয়েছে, আজকেও ডাক্তারবাবু বললেন যাদের সুগার রয়েছে, সুগার থেকে কিন্তু সেক্স প্রবলেম আসতে পারে, সেটা আবার ইনফার্টিলিটির সমস্যার একটা বড় কারণ হতে পারে। তাই সুগারকে আগে ভালো করুন, টেনশন আপনি কমান, শারীরিক যে কোনো সমস্যার সমাধান করুন, সুস্থ সুন্দর বিবাহিত জীবনে আসুন এবং সুস্থ সুন্দরভাবে একটি ফুটফুটে সন্তান জন্ম দিন। এবং যে কোনো আপনার এই চলার পথে যদি অসুবিধা আসে, তাহলে এনবিপি চিকিৎসকেরা রয়েছে প্রত্যেকটি পদে পদে আপনাকে কিন্তু সহযোগিতা করার জন্য। কে আছেন এই মুহূর্তে একটু দেখে নেব। নমস্কার। আমি ঠাকুর বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? প্রবলেম আমার বলতে গেলে কোমরের ব্যথা বহুদিন আগে হয়েছিল, সেরে গেছিল, এখন এই ঠান্ডা দেখা পাচ্ছি ব্যথা করছে ভাবে। আচ্ছা, কোমরে ব্যথা করছেন। আপনি কোথায় পড়ে গেছিলেন? হ্যাঁ পড়ে গেছিলাম ডাক্তার। আচ্ছা, তখন কি এক্স-রে রিপোর্ট হয়েছিল? তখন এক্স-রে রিপোর্ট সব করেছি, ঠিকই ছিল, কোনো অসুবিধা নেই। ওষুধ 6 মাস খেতে ঠিক ছিল, কিন্তু এখন আবার ব্যথা করছে। তো আপনি একটা কাজ করুন না, আপনার সেই সময় হয়তো ঠিক ছিল, কিন্তু এখন হয়তো এই জিনিসটা সমস্যাটা বেড়েছে। দেখুন, আপনি যখন পড়ে গেছিলেন তখন এক্স-রে রিপোর্ট আপনার বলছিল নর্মাল ছিল, কিন্তু এখন যে আপনার প্রবলেমটা আবার যে দেখা যাচ্ছে কি ব্যথা হচ্ছে, তা আপনি এটা মাথা নিয়ে আসবেন না কি আমার কিন্তু কোনো প্রবলেম নেই বা আমি ভালো হয়ে গেছি। না, আপনার আবার কিন্তু এক্স-রে রিপোর্ট দরকার আছে। কেন কি বয়স হওয়ার পর আস্তে আস্তে যে চোটগুলো থাকে, বলে কি বচপন কা চোট বচপন মে ইয়াদ আতা হ্যায়। তো এই যে কথাটাগুলো কেন এসছে, আগে যদি কোনো চোট হয়ে থাকে তো সেই সমস্যাটা কিন্তু যখনই বয়সটা আস্তে আস্তে আসবে তখন কিন্তু এই হার্টের মধ্যে কিন্তু ইফেক্টগুলো পড়বে। এটা জানতে হবে এক্স-রে রিপোর্টের মধ্যে আপনি কোনো লাম্বার স্পন্ডাইসিস নিয়ে সমস্যা নিয়ে ভুগছেন কি না। কেন এটা এখন কমন হয়ে গেছে। কমন কেন হয়ে গেল? কেন কি আমরা আজকে যে হিসাবে আমরা লাইফস্টাইলকে রেখেছি, আজকে দেখবেন রাস্তাতে আপনি টোটো ব্যবহার করছেন, টোটোতে কোনো রকম শকার নেই। আপনারা টোটোতে যে জার্কিং হচ্ছে, এই জার্কিং হওয়ার পর কী হচ্ছে, আমাদের হার্টের উপরে কিন্তু প্রেশার পড়ছে। আজকে যে বাইক আসছে, বাইকগুলো চলনটা কেমন, এইরকম ঝুঁকে কিন্তু মানুষরা বাইক চালাচ্ছে। তো আপনি তো ব্যান্ড হয়ে যাচ্ছেন, সোজা হয়ে বসতে পারছেন না, তো যার জন্য কী হচ্ছে, আমাদের শিরদাঁড়াটা বেঁকে যাচ্ছে। তো এইটা দরকার আছে কি আপনার সমস্যাটা হচ্ছে কেন, সমস্যাটা যদি আপনি জেনে যাবেন সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি একটা এক্স-রে রিপোর্টটা করেন, আর আপনার বাড়ির পাশে যে আমাদের চেম্বারটা রয়েছে তার আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি জেনে নিন কি কোন চেম্বারটা আছে, সেখানে এসে যোগাযোগ করুন, যাতে আগামী দিন আপনি সুস্থ থাকতে পারেন। একদম। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে এবং জেনে নিতে হবে আপনার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে। আপনাদের সহযোগিতার জন্য একটু জানিয়ে দিতেও পারি যে যারা কলকাতার দিক থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, তারা ল্যান্সটাউন এবং কালীঘাটে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু চেম্বার পাচ্ছেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ চেম্বারের কথা বলবো, সেটা হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম কিন্তু হেড অফিস এবং এখানে কিন্তু সপ্তাহে 2 দিন সোম শুক্র মূলত কিন্তু চেম্বার থাকে। তবে একটু ফোন করে জেনে কিন্তু আসবেন। এখানে এসেও কিন্তু আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছেন আমাদের হাওড়ার বন্ধুরা। শিবপুর, মালচিগুড়ি বাজার, দাসনগর, এখানে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ডাক্তারবাবুদের। তার জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে। যারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অনায়াসে আমতলা চেম্বারে যোগাযোগ করুন। মাঝে একটু বলে দিই, যারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বলে উত্তর 24 পরগনাটা বলা উচিত, উত্তর 24 পরগনার দিকের বন্ধুদেরও কিন্তু সুবিধা হচ্ছে একেবারে মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম এমন একটা সেন্টার যেখানে উত্তর 24 পরগনা থেকে আপনি আসুন, আপনি নদিয়া থেকেও আসতে পারেন, আবার এদিকে কলকাতা থেকেও কিন্তু আপনি আসতে পারেন। যে কোনো দিক থেকে যোগাযোগটা কিন্তু আপনার কাছে খুব স্বচ্ছ সুন্দর। তার পাশাপাশি বলে রাখি, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে পাচ্ছেন। মিদনাপুরের বন্ধুরা তিনটি চেম্বার পাচ্ছেন। মেচেদা, হেরিয়া, খড়গপুরে, মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু নর্থ বেঙ্গলের বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়া দূরের বন্ধুদের জন্য বলবো যে ত্রিপুরায় কিন্তু আপনারা পাচ্ছেন, আসামে আপনারা পাচ্ছেন, দিল্লিতে, মুম্বাই, বেঙ্গালুরুতে কিন্তু পাচ্ছেন। সবকিছুর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। এরকম সমস্যা মাঝে মধ্যেই শুনি যে পেশেন্ট বাড়ি থেকে বেরোতে পারছে না,
সেখানে রিপোর্ট নিয়ে পরিবারের মানুষরা চলে আসতে পারেন, আর না হলে ভিডিও কলিং এর মাধ্যমেও কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে পেশেন্টের একটা সাক্ষাৎ করিয়ে দিতে পারেন। মেডিসিনও কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, ইনফার্টিলিটির সমস্যা নিয়ে, অনেকগুলো ধাপ নিয়ে আমরা আলোচনা করলাম। তবে মূলত আমরা এই অনুষ্ঠানে বা এমনি আপনার আশেপাশে দেখবেন অনেককে ইনফার্টিলিটির সমস্যায় ভুগতে দেখছেন। তারা দুটো কথা ভীষণ বলে। মেয়েদের ক্ষেত্রে এটা হয়, এক তো মেয়েরা বলে থাকে আমার পিসিওডির সমস্যা, তার জন্য ইনফার্টিলিটির সমস্যায় ভুগছি। আরেকটা বলে থাকে ডাক্তারবাবু বলেছেন আমি এত মোটা হয়ে গেছি যে আমার বাচ্চা নিতে প্রবলেম হচ্ছে। না, এটা দরকার আছে। দেখুন, আপনাকে বলি, ডাক্তার যখন আপনাকে বলেছে তো অবশ্যই চিন্তা ভাবনা করে বলেছে। তো পিসিওডি প্রবলেমটা আর যে আপনার বললেন ফ্যাটিটা শরীরের মধ্যে যে মানে এক্সেসিভ ফ্যাট থাকে, অবেসিটি, তো এটাও একটা কারণ আছে আপনার ইনফার্টিলিটির জন্যে। তো দেখুন, পিসিওডির জন্য আমি আপনাকে আগেও একটু বললাম কি পিসিওডি হচ্ছে কমন ডিজিজ। আজকে দেখা যাচ্ছে কি যারা পিরিয়ড চালু হলো, ঠিক আছে, তার কিন্তু দেখা যাচ্ছে সেই সময় প্রচণ্ড পেন হয়, ব্যথা হয়, পিরিয়ডটা কিন্তু টাইমলি হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, যে কারণের জন্য আপনার কিন্তু যখন ইউএসজি রিপোর্ট করছে সেখানে দেখা যাচ্ছে পিসিওডি রয়েছে। তো দেখা যখন যাচ্ছে পিসিওডি আছে, তার কিন্তু সমাধানও করতে হবে, তার চিকিৎসা করে তাকে সারিয়ে নিতে হবে। এই যে জিনিসটা আপনি পুষে রাখলেন, আমি কখন বলেছিলাম, যখন আপনার পিরিয়ডটা চালু হলো, তো হয়তো আপনার বয়সটা যখন 12 ছিল বা 13 বছর ছিল, আপনি তখন থেকে কিন্তু রোগকে পুষে রেখেছেন। এইবার যখন আপনার বিয়ে হলো, 24 বছর যখন বয়স হলো, তখন কিন্তু আপনি একটা চিন্তা আসছেন কি আমার ইনফার্টিলিটি সমস্যাটা এসে গেল, আমি কিন্তু চিন্তা করলে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো কেন সেই সময় আপনি রোগটা পুষে রাখলেন কেন? বা আপনার বাবা মা সেই সময় আপনার নিয়ে একটু কনসার্ন ছিল না কেন? তো দেখুন, পিসিওডি যদি কমন ডিজিজ থাকে তো পিসিওডির সমাধান আছে। কেন কি এটা কমন ডিজিজ ভাববেন না? কেন ভাববেন না? কেন কি আজকে ওভারিতে যে ক্যান্সারটা হয়, আপনার আইডিয়া নেই কি এই সিস্টটা কোথায় গিয়ে দাঁড়ায়। সিস্টে টিউমার হবে, আর টিউমার হওয়ার পরে কিন্তু ক্যান্সার হবে। তো আপনি ইনফার্টিলিটির সমস্যা আসছে, এখানে মানুষ বাঁচবে কি বাঁচবে না সেটা নিয়ে চিন্তা থাকে, ঠিক আছে। আর অবশ্যই দরকার আপনার রয়েছে কি আপনি ব্যালেন্স করে চলুন। শুধু ফিমেলদের জন্য নয়, আমি মেলের জন্যও বলবো। দেখুন, সুডোল যে বডিটা, এই যে শব্দটা সুডোল যে শব্দটা কেন এসছে, কেন কি যখন দেখতে যদি আকর্ষক যদি না থাকে, আপনি কিন্তু সব দিকে কিন্তু ফেলিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তো এইটা দরকার আছে আপনার শরীরের মধ্যে, লাইফস্টাইলের মধ্যে এক্সারসাইজ করা, সুইমিং করা। তো এইগুলো যখন আপনার নিজের শরীরকে ঠিক মতো রাখুন, जैसा आप ढांचा रखिएगा वैसे ढलिएगा, ঠিক আছে। তো ওইটা যদি আপনি না ঠিক রাখেন তাহলে কি হবে, শুধু আমি বলবো না কি আপনার ইনফার্টিলিটি সমস্যা, আগামী দিন সুগার আসবে, সুগারকে নিমন্ত্রণ দেয় অবেসিটি, ঠিক আছে। তো এই যে কোনো রোগ কি আপনি যখন পুষে রাখবেন বা যে কোনো জিনিসটাকে আপনি ব্যালেন্স করে রাখবেন না, বয়স অনুযায়ী, হাইট অনুযায়ী ওয়েট দরকার। এই জিনিসটা যদি আপনি ওয়েটকে যদি না মেনটেন করে রাখেন, তো আগামী দিন আপনার সুগারের জন্য রেডি থাকুন, প্রেশারের জন্য রেডি থাকুন। রোগ কি আপনি পুষে রেখেছেন, সেই জন্য আপনার রোগগুলো আপনার আসছে। ডাক্তারবাবু, আমরা একটা কথা বলে থাকি যে সময়ের কাজ সময় করা উচিত। একটা প্রশ্ন করব যে বয়সটাও কি একটা বড় ফ্যাক্টর ইনফার্টিলিটির? মানে আমি গিয়ে 35-এ একটা মেয়ে বিয়ে করছে, 40-এ গিয়ে ভাবছে আমি বেবি নেব, সেখানেও কি কোনো সমস্যা আসতে পারে? দেখুন, সেখানে সমস্যা কিছু আসবে না, কিন্তু হ্যাঁ এটা অবশ্যই আমি বলতে পারবো কি যে কোনো জিনিসই যখন আস্তে আস্তে বয়স হবে তখন অর্গানগুলো আপনার একটু উইক হয়ে যায়, তো তখন কনজিভ করতে একটু সমস্যা হয়। কিন্তু আমি একটাই কথা বলি, যদি আপনার পিরিয়ড আসছে, মাসিক ধর্মটা কিন্তু যখন আসবে তখন কিন্তু আপনি কনসিভ হবে, ওটা নিয়ে নিশ্চিন্তে থাকুন। কিন্তু যদি পিরিয়ড বন্ধ হয়ে যায় তাহলে তো দেখুন, আমি কেন, ভগবান চাইলেও কিন্তু কিছু হবে না, তো ওটা হতে হবে। তো ওই যখন বয়সটা যখন আপনার মেনোপজ যখন হয়ে যায়, আপনার পিরিয়ডটা যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই জিনিসটা হবে না। তো আপনি সবসময় কনসিভ তখনই করতে পারেন যখন আপনার পিরিয়ডটা হচ্ছে। একদম। এনবিপিতে সাকসেস রেট কিরকম রয়েছে? দেখুন, এনবিপিতে সাকসেস রেট আমার মুখ থেকে বলাটা কিন্তু নিজের মুখে প্রশংসা হবে, আমি কোনোদিনই বলবো না। কিন্তু হ্যাঁ, এইটা বলতে পারি কি আজ অবধি যে পেশেন্টকে আমরা, শুধু আমি নয়, আমাদের যে টিম ওয়ার্ক আছে, হ্যাঁ, ডক্টর এন ভট্টাচার্য আছেন, ডক্টর এস সুলতানা আছেন, ডক্টর আরদে রয়েছেন, ডক্টর এনএল শর্মা রয়েছেন, তো তারা যেটাও আপনি যেখানে দেখাচ্ছেন, তো তারা কিন্তু প্রত্যেক রোগকে নিয়ে কনসার্ন থাকে যাতে আমি এটা সাকসেস করতে পারি। আমরা কি করি, রিপোর্ট বেসড অ্যান্ড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আপনাকে টাইম বাউন্ড বলে দিলাম 90 দিন, আর রিপোর্ট বেসড কেন বললাম কি আপনার বিফোর ট্রিটমেন্ট কী রিপোর্ট আছে আর আফটার ট্রিটমেন্ট কী রিপোর্ট আছে সেটাও প্রমাণ করে দেখাবো।
একদম। আজকে হাতে সময় একদম নেই, বিষয় নিয়ে আলোচনা করতে থাকলে কোথাও যেন সময় শেষ হয়ে যায়। তবে আপনাদের সময় কিন্তু শুরু। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কথা বলুন, আর নিজেদের জীবনের এই দুঃখ কষ্টগুলো থেকে রেহাই পান। পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। 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 এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান মানে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। আপনার ক্রিটিক্যাল সমস্যা, ক্রনিক ডিজিজ বা এমন কোনো সমস্যা যে সমস্যার জন্য আপনি দীর্ঘদিন ধরে মেডিসিন তো নিচ্ছেন কিন্তু কিছুতেই ভালো হচ্ছেন না, বা এমন কোনো সমস্যা যে সমস্যার জন্য অলরেডি আপনি অনেকগুলো ইনজেকশনও নিয়েছেন তাও ভালো হচ্ছেন না, বা অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু সেখানেও ভালো হওয়ার আশা আপনি দেখছেন না, বা করে ফেলেছেন অপারেশন তারপরও সমস্যা ফিরে ফিরে আসছে, তখন কি করবেন? মানে জীবনের বাকি দিনগুলো ওই যন্ত্রণা নিয়েই আপনি বেঁচে থাকবেন? তাহলে মানুষ্য জীবন নাকি একটাই হয়, বা একবারই আমরা পৃথিবীতে মানুষ রূপে আসি, তাহলে তো সেই জীবনটা বৃথা হয়ে যাবে। যতদিন বাঁচবো সুন্দরভাবে বাঁচবো, সুস্থভাবে বাঁচবো, আর এটাই কিন্তু প্রচেষ্টা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং এই সেন্টারের সঙ্গে যুক্ত প্রত্যেকে, চিকিৎসক থেকে শুরু করে স্টাফদের পর্যন্ত। তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা মারাত্মক রকম আপনাদের যন্ত্রণার একটি কারণ, এবং যখন ট্রিটমেন্টে যান ট্রিটমেন্টটা আরো বেশি যন্ত্রণার হয়ে যায়। নাম পাইলস, ফিশার বা ফিস্চুলা। খুব স্বাভাবিকভাবে, সাধারণভাবে পেইনলেস ট্রিটমেন্ট কি আছে? এনবিপি কি বলছে? সবকিছু আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অবশ্যই চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ডাক্তারবাবু, আমার মনে হয় প্রত্যেকদিন চেম্বারে পাইলস, ফিশার, ফিস্টুলার সমস্যা নিয়ে আসে। তবে প্রথমে একটু আলোচনা শুরু করবে এটা নিয়ে যে পেটের সমস্যা থেকে পাইলস, ফিশার, ফিস্টুলার উৎপত্তি, নাকি অন্য কোনো কারণ রয়েছে এই রোগকে বাড়িয়ে দেবার? দেখুন, যদি পাইলস নিয়ে যদি কথা বলেন বা ফিশার নিয়ে যদি কথা বলেন, তো অবশ্যই এটা প্রথম মূল কারণ হয় আমাদের কোষ্ঠকাঠিন্য, যে কারণের জন্য হয়। কিন্তু ফিস্টুলার জন্য যদি বলেন তো সেটা কিন্তু মূল কারণ আপনার কোষ্ঠকাঠিন্য নয়। তো দেখুন, এটাই ব্যাপার আছে কি পাইলস, ফিস্টুলা আর ফিশার, এখানে পেশেন্টরাও কিন্তু কনফিউজ থাকে, আবার কিছু রং ট্রিটমেন্টও করে ফেলে। ফিস্টুলার ট্রিটমেন্ট কিন্তু আলাদা, ফিশার ট্রিটমেন্ট কিন্তু আলাদা, আর পাইলস ট্রিটমেন্ট কিন্তু আলাদা। তিনটের মধ্যে যে ডিভাইডটা আছে, আগে এটা জানুন কি আপনার কি ডিজিজটা আছে। তো যদি ডায়াগনোসিস যদি না ঠিক হয়ে থাকে তাহলে সমাধান কিন্তু পাবেন না আপনি। তো দেখুন, আজকে প্রথম আপনাকে বলবো কি অর্শ কাকে বলা হয়। তো দেখুন, পাইলস যে শব্দটা আছে, যাকে আমরা হেমোরয়েডস বলি, তো এই প্রবলেমটা কি হয়, আমাদের যে স্টুলের যে পাস করার যে রাস্তাটা রয়েছে, অ্যানাস যেটা রয়েছে, সেখানে কি হয়, এবারে এর মধ্যে একটা ডিগ্রি আছে। ফার্স্ট ডিগ্রিতে আপনি দেখতে পারবেন না, ফার্স্ট ডিগ্রি ভিতরে হয়, ইন্টারনাল হয়। পাইলসের মধ্যে দুটো হয়, একটা খুনি একটা বাদি, একটার মধ্যে রক্ত পড়বে, একটার মধ্যে রক্ত পড়বে না। তো ইন্টারনাল যখন থাকবে তখন ওটা দেখা যাবে না। যখন সেকেন্ড ডিগ্রি হবে তখন কি হবে, যখন আপনি জায়গাটা ওয়াশ করবেন তাহলে হয়তো আপনার হাতের মধ্যে কিছু একটা আসলো, কিন্তু আবার দেখবেন যখন স্টুল হয়ে গেল আবারও কিন্তু ভিতরে চলে যায়। থার্ড ডিগ্রির মধ্যে কী করে, বাইরে বেরিয়ে যায়। আপনার যে পায়খানা যে রাস্তাটা রয়েছে সেই জায়গাতে আপনার মাংসপিণ্ড মতন কিছু একটা বেরিয়ে গেল, জায়গাটা রয়েছে। থার্ড ডিগ্রির মধ্যে যখন আপনি বুঝতে পারছেন, তো এটা মানে নয় কি থার্ড ডিগ্রিতে আপনার চিকিৎসা নয়, এটা অপারেশনই করতে হবে। দেখুন, অপারেশন করলেও আমাদের কাছে প্রচুর এরকম রুগী আছে যারা অপারেশন করে নিয়েছে, দুবার কেন তিনবার অপারেশন করে নিয়েছে, তারপরেও কিন্তু তারা সুস্থ হতে পারেনি। কেন পারেনি? কেন কি অপারেশন যে করছেন কি হচ্ছে, আপনার যে মাংসপিণ্ডটা যে বেরিয়েছে হয়তো সেটা কেটে আপনাকে বাদ দিয়ে দিল, কিন্তু ইন্টারনাল যে প্রবলেমটা ছিল সেটা তো যাবেই। দেখবেন বাড়িতে যখন আপনার একটা গাছ হয়ে যায়, আপনি কি করেন, গাছকে কেটে ফেলেন, কিন্তু শিকড়গুলো তো ভিতরে রয়েছে, এই শিকড়গুলো কি করে, আবার আপনার গাছটা কিন্তু তৈরি করবে। তো সেই জায়গাটা আপনাকে শিকড়গুলোকে কী করে ট্রিটমেন্ট করতে হবে, যাতে ওখান থেকে আপনার রুটের চিকিৎসাটা করতে হবে। তো এই যে আপনাকে বোঝালাম প্রথম অর্শ যে শব্দটা, আপনার হেমোরয়েড যে সমস্যা, পাইলসের সমস্যাটা কাকে বলা হয়, এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করলাম। আচ্ছা, এবার আমি আসছি আপনার ফিশারটা নিয়ে। ফিশারটার মধ্যে কি হয়, আপনার স্টুল যখনই দেখবেন টাইট হয়ে গেল, পাস হতে আপনার সমস্যা হচ্ছে, তখন কী হয়, ওখানে ওই জায়গাটা চির খেয়ে যায়। তো চির যখন খেয়ে যাবে তখন কিন্তু দেখবেন আপনার রক্ত পড়বে বা ব্যথা হবে বা জ্বালা করবে। তখন আপনি যখনই আপনার স্টুলটা নরম হয়ে গেল তখন কিন্তু আবার হিল হয়ে যাও, তো আবার ওটা ফেটে যায়, আবার হিল হয়ে যায়। তো এই জিনিসটা কি দেখা যায় কি, ওই জায়গাটা আপনার একটা ড্রাই স্কিন হয়ে যায়। ড্রাই স্কিন হয়ে যাওয়ার পর বারে বারে আপনার যেরকম আপনি দেখবেন শীতকালে মানুষের কী হয়, পা ফেটে যাওয়া, শীতকালে মানুষের কী হয়, আমাদের স্কিনগুলো দেখবেন একটা রাফ হয়ে যাওয়া, স্ক্র্যাচ এসে যাওয়া,
ঠিক ওই রকমই ওখানে জায়গাটা আপনি কিন্তু চির খেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কিন্তু ফিশারের প্রবলেমটা, এটাও কিন্তু কারণটা হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য। আচ্ছা, এইবার আমি আসছি ফিস্টুলাটা নিয়ে। দেখুন ফিস্টুলা কিন্তু পুরো আলাদা সাবজেক্ট। কেন আলাদা সাবজেক্ট আমি বললাম, যেরকম ফিস্টুলা এই পাইলস ফিশারটা নিয়ে হয়তো কিছু না কিছু একটা জায়গাটা সমান জিনিসটা দেখা গেছে, কিন্তু ফিস্টুলা হচ্ছে কি আপনার যে স্টুলের যে রাস্তাটা, মানে কলনের যে রাস্তাটা রয়েছে তার ঠিক প্যারালাল লাইনে আপনার একটা রাস্তাটা তৈরি করে। এই প্যারালাল লাইনের মধ্যে কি হয়, আপনার পুঁজগুলো জমতে থাকে। এই পুঁজগুলো যখন জমতে যায় ফিস্টুলার মধ্যে কি হয়, আপনার পুঁজ বেরোচ্ছে। আচ্ছা, একটা দেখবেন সাধারণ যদি আপনার শরীরের মধ্যে কোনো একটা ফোড়া হয়ে গেল, ফোড়া হয়ে যাওয়ার পর কী হয়, প্রচণ্ড ব্যথা করে, টিস করে একটা সবসময় একটা ব্যথা থাকে। যখনই ফোড়াটা ফেটে যায় তখন কিন্তু আপনি রিলিফটা পেয়ে যান। ঠিক একদম ফিস্টুলা ওই জিনিসটাই আছে। ওটা কিন্তু আপনার স্টুলের যে রাস্তাটা রয়েছে ঠিক ওই জায়গা হয় না, ঠিক পাশে আপনার হয়। তো পাশে যখন আপনার হলো, এখানে যখনই ওটা আপনার মুখটা তৈরি করবে তখন কি হবে, প্রচণ্ড ব্যথা হবে। যখনও ফেটে যাবে সবসময় কিন্তু পুঁজটা বেরোতে থাকবে। আপনি দেখবেন আন্ডারওয়্যার পরলে আন্ডারওয়্যারের মধ্যে আপনার কিন্তু সেই জিনিসটা একটা ভেজা ভেজা ভাবটা আছে। তো এইটা কিন্তু যখন ফেটে যাবে তখন কিন্তু ব্যথা হবে না। কিন্তু এইটা কেন হচ্ছে এটা আপনাকে জানতে হবে। এই যে প্যারালাল লাইনটা যে তৈরি হলো, এর মধ্যে যে আপনার পুঁজটা যে জমছে, এই জিনিসটা আপনার কোথায় গিয়ে দাঁড়াবে। আজকে যদি ক্যান্সারের যে শব্দটা বলা হয়, কলনের যে ক্যান্সারটা, এটা কিন্তু মূল কারণ আমাদের পাই যে আমরা পাইলস ফিস্টুলা ফিশার নিয়ে। তো এই যে পুঁজটা বেরোবে কেন, পুঁজ মানে ভিতরে নিশ্চয়ই কোনো ইনফেকশন আছে, কী ধরনের ইনফেকশন আছে সেটা জানতে হয়। এই জন্যে আমরা এই পেশেন্টগুলোকে কী করি, প্রথমে একটা ব্লাড রিপোর্ট করাই, যেটা হচ্ছে সিএ। তো সিএ রিপোর্টের মধ্যে আমরা এটা জানতে পারি এই রোগটা কোনো খারাপের দিকে যাচ্ছে কি যাচ্ছে না। তো যদি যায় তারও কিন্তু ব্যবস্থা আছে, যদি না যায় তো আগে থেকে আমরা সতর্ক হয়ে গেলাম। তো রিপোর্টটা কিন্তু সবসময় করতে হয়। তার সাথে সাথে আপনাকে কিন্তু চিকিৎসাতেও আসতে হবে। কেন কি ফিস্টুলার মধ্যে কী হয় কি, আপনি দেখতে পাচ্ছেন একটা মুখ, কিন্তু কী করে ভিতরে গিয়ে চ্যানেলটা তৈরি করে নেয়। মানে আপনার একটা শিকড়ের মতন যেরকম আপনার এইদিক ওইদিক করে হয়ে যায়, ঠিক ওই রকমই আপনার পুরো রাস্তা, পায়খানা রাস্তাটা পুরো ব্লক করে দেবে। তো ব্লক করে দেওয়ার পর আপনি ভাবছেন কি আমি এখানে একটা অপারেশন করে নেব, সার্জারি করে হয়তো ওই মুখটা বন্ধ করে দিলেন। জলটা কি আপনি আটকাতে পারবেন? আজকে যে জলগুলো বর্ষা হয় বা যে পাহাড়গুলো থেকে যে জলগুলো পড়ছে, সেই জলগুলো কিন্তু আপনি যদি কোনো রাস্তা না থাকে তারা কিন্তু ঠিক রাস্তাটা বার করে তারা কিন্তু সমুদ্রের মধ্যে জলটা পড়ে। তো ঠিক ওই রকমই আপনার যদি পুঁজটা যদি শরীরের মধ্যে তৈরি হচ্ছে, সেই কিন্তু ঠিক বার হবে। আপনি একটা জায়গা থেকে বন্ধ করে দিলে আপনার অন্য জায়গা দিয়ে তৈরি হবে। তো দেখুন এখানে যদি সার্জারি যদি কথা বলা হয়, তো আমি বলবো পাইলস ফিস্টুলা বা ফিশার তিনটের জন্যই কিন্তু আমরা সার্জারি করতে অ্যাভয়েড করতে বলি। কেন? সার্জারি এটা সলিউশন নয়। সার্জারি হচ্ছে একটা, হয়তো আপনি পেশেন্টকে একটু রিলিফ দিতে পারেন, আমি বলবো না সেটাও যদি সাকসেস হয়ে যায়, আবার অনেক জিনিস কিন্তু সাকসেসও হয় না। তো সাকসেস যদি হয়ে যায়, আচ্ছা একটা জিনিস আরও জিনিস বলে দিই, এখানে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। পাইলস ফিস্টুলা ফিশার মধ্যে যদি সিএ রিপোর্টটা না করা হলো, আপনি যদি অপারেশনটা করে নিলেন আর সেই জিনিসটা যদি পজিটিভ থাকে, তাহলে কিন্তু হু করে আপনার রোগটা ছড়িয়ে যাবে। কেন বারবার আমরা বলেছি ক্যান্সারকে কোনো রকম সার্জিক্যাল কোনো কাজ করতে নেই, ক্যাঁচি ছুরি ব্লেড এগুলো লাগাবেন না। এখান থেকে আপনাকে যদি জেনে গেছেন তার চিকিৎসা করান, চিকিৎসা করে আপনি ক্যান্সার থেকেও কিন্তু জয় পাবেন। ঠিক আছে? তো আপনাকে যেটা বললাম পাইলস ফিস্টুলা ফিশার নিয়ে, তো এই তিনটের জন্যে আপনার প্রপার চিকিৎসা আছে, যেখানে কোনো সার্জারির প্রয়োজন নেই। উইদাউট সার্জারি আপনি সুস্থ হতে পারবেন। কেন কি আপনি যদি এক জায়গায় যদি অপারেশন করছেন, আজকে যদি ধরুন পাইলসের জন্যই আপনাকে বললাম, একটা জায়গা থেকে যদি আপনি অপারেট করে দিলেন, অন্য জায়গায় গ্রোথ করবে, অন্য জায়গা থেকে যখন আপনি অপারেট করলেন আপনার থার্ড জায়গা বেরোবে। তো বারবার যদি আপনি অপারেশন করাবেন তাহলে কী হবে, স্টুলকে ধরে রাখার জন্য ক্ষমতাটা আপনার নষ্ট হয়ে যাবে। তখন কী হবে, আপনাকে বলে দেওয়া হবে আলাদা করে আপনার স্টুলের রাস্তাটা বার করি। প্রচুর এরকম পেশেন্ট আছে, তারা কিন্তু এরকম থৈলি নিয়ে আসে আমার কাছে। এখানে থৈলিটা কিসের থৈলি আছে, পায়খানাটা বার করার জন্য রাস্তাটা। আপনি ভাবতে পারছেন, আমরা লেফট হ্যান্ড দিয়ে কোনো কাজ করি না, একে আমরা বলি এটা মানে এই জায়গাটা আমরা তো ওয়াশ করি, তো এই জায়গাতেই আমরা পুজো দেবো না, এই জায়গাটা একটা অছুত হাতটা বলা হয়। কিন্তু আপনি ভাবুন সেই জিনিসটা নিয়ে যখন আপনি হাতে ঘুরছেন তাহলে কতটা খারাপ লাগছে। তো এই জিনিসটা যাতে আপনার না হয়, এই জিনিসটা যাতে আপনার তৈরি না হয়, তার জন্য এইটা অ্যাওয়ারনেস করার জন্য এই প্রোগ্রামটা। কি যাতে যখনই আপনি একটা যদি স্টুল করার সময় যদি ব্যথা হচ্ছে, জ্বালা করছে, তখনই কিন্তু আপনার দরকার আছে ইমিডিয়েট একটা ব্যবস্থা করা, যাতে আমার অর্শ আছে কি না। এখানে একটা কোশ্চেন মার্ক থাকে কি আমার কি পাইলস আছে, আমার কি ফিস্টুলা আছে, আমার কি ফিশার আছে, এটা দরকার আছে। এই উত্তরটা কিন্তু দেওয়ার জন্য আমরা বসে আছি। আপনি যদি বাড়িতে বসে যদি ভাবছেন আমি একটু ভালো আছি, ওই জ্বালা করলো, পেটও হয়তো গরম হয়ে গেছে, একটু জল খাবো ঠিক হয়ে যাবে, না, একদমই নেই।
কেন কি আপনি রোগকে পুষে রাখছেন, বললাম না ফার্স্ট ডিগ্রির মধ্যে আপনি কিছুই বুঝতে পারবেন না, সেকেন্ড ডিগ্রি অবধি আপনি বুঝতে পারবেন না, যখনই থার্ড ডিগ্রি হবে তখন বুঝতে পারবেন। আমরা পেশেন্টগুলো পাই, তারা বলে ডাক্তারবাবু আমার যে ক্যান্সারটা ছিল এটা কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি, আমার কবে কি ক্যান্সার হলো, আমার কোনো সিমটমস ছিল না। মানুষের সিমটমস হবেই, অবশ্যই কিছু না কিছু আপনি পাবেন। তখন এটা বলুন কি আপনি অ্যালার্ট হননি, আপনি কনসার্ন ছিলেন না রোগটা নিয়ে। আজকে যে জ্বালাটা করছিল তখন কোথায় ছিলেন? তখন আপনি ভাবছিলেন ও হয়তো কালকে একটু ঝাল মশলাটা খেয়েছিলাম, রিচ খাওয়াটা হলো, হয়তো সেই কারণের জন্য ঝালটা আছে। না, আপনার কোনো না কোনো সমস্যার জন্যই আপনাকে এটা সংকেত দেওয়া হয়, সেই সময় কিন্তু দরকার আছে আপনার ট্রিটমেন্ট করা। তো দেখুন পাইলস আর ফিস্টার আর ফিস্টুলা এই তিনটে নিয়ে যদি আপনি আক্রান্ত আছেন, আমি আপনাকে বলবো ভয় পাওয়ার কিছু নেই, সমাধান আছে। আদা খাওয়াটা ছাড়তে হবে, আদা হচ্ছে এই রোগের বিষ। প্রথম আপনি আদা খাওয়াটা একদম টোটালি বন্ধ করুন, খাওয়ার মধ্যে রিচ খাওয়াটা কমিয়ে দিন, যতটা পারেন আপনি ভেজ খাওয়ার চেষ্টা করুন, জল বেশি থেকে বেশি আপনি ইনটেক করার চেষ্টা করুন, আর ফাস্ট ফুড থেকে আপনি অ্যাভয়েড করে থাকুন। তার সাথে সাথে আপনাকে বলবো যত সিজনে ফল আছে প্রত্যেক সিজনে কিন্তু ফল খাওয়া দরকার। আজকে দেখুন প্রাকৃতিক একটা জিনিস আছে, এই সময় কি হয়, আজকে শীত কেন পড়ে, গরম কেন পড়ে, বর্ষা কেন পড়ে, সবার কিন্তু দরকার আছে। কি বলতো আমাদের দাদু বা বাবারা, তারা কি বলতো কি এই যদি শীত যদি না পড়ে কিন্তু মানুষ শরীরের মধ্যে রোগ হবে, যদি বর্ষা না হয় কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তো এটা দরকার আছে। শীতকালে এই ফলটা কেন হলো, গরমকালে ফলটা হলো না কেন? তো এই শীতকালের জন্য এই ফলটা করা হয়েছে কি এই ফলটা যদি আমরা খাবো তাহলে কিন্তু আমাদের কোনো রোগগুলো আসবে না। তো প্রত্যেক যে সিজনে যে ফ্রুটসগুলো আছে এটা কিন্তু ইনটেক করা দরকার আছে। একদম, আমরা বলে থাকি এই অনুষ্ঠানটা একেবারে শিক্ষণীয় অনুষ্ঠান। মনোযোগ সহকারে আমি শুনছিলাম, মনোযোগ সহকারে কি আপনি শুনেছেন? কারণ এই সমস্যা আপনার এখন থাকুক বা না থাকুক জেনে রাখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। একেবারে লুচি খাবো মাংস দিয়ে, বাইরে বেরিয়ে আমরা স্পাইসি ফুড খাবো এবং প্রত্যেকবারই কিন্তু এরকম মুখরোচক কিছু খাবার খাবো, খাওয়ার সময়টা ভীষণ ভালো। আপনি কি জানেন কিছুদিন পর এটা আপনার পেটের সমস্যা এবং তার কিছুদিন পর এই পাইলস, ফিশার, ফিস্টুলার মতন কিছু একটা সমস্যা আপনার আসতে পারে। তাই সচেতন হন। আমাদের এই অনুষ্ঠান আপনাকে সচেতন করার অনুষ্ঠান। খাবেন না কেন, নিশ্চয়ই খাবেন, কিন্তু সেটা যেন আপনার পেটের সমস্যা বা আপনার কোনো রকম শারীরিক সমস্যাকে না বাড়ায়। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে কেউ একজন আছেন, একটু কথা বলবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শ্বেতা ওয়ারেসা বলছিলাম বহরমপুর থেকে বলছিলেন, বলুন। আমি ডক্টর বি শর্মাকে আমার মায়ের জন্য দেখিয়েছিলাম, ওনার সেতির প্রবলেম ছিল। আচ্ছা, তো সেটা এখন অনেক ভালো আছেন। বাহ, খুব ভালো। 4 মাস ধরে ট্রিটমেন্ট করাচ্ছিলাম। কাঁধের যেটা ছিল সেটা একদমই ঠিক হয়ে গেছে, পায়ের হাতেটা অনেকটা কমে গেছে। এখন আমি যেটা ফোন করেছিলাম আমার একটা রিলেটিভস এর জন্য, যে ওনার পাইলস এর প্রবলেম আছে, ওটার জন্য কি এনবিপি তে কোনো ট্রিটমেন্ট রয়েছে? আচ্ছা, অবশ্যই ট্রিটমেন্ট আছে। প্রথম যেটা বলুন কি ওনার এই প্রবলেমটা কত বছর ধরে? স্যার ওটা 1 থেকে 1.5 বছর এই প্রবলেমটা ফেস করছেন। তো আপনি 1 থেকে 1.5 বছর, যেহেতু আপনার যখন মায়ে যখন ট্রিটমেন্ট হচ্ছে, তো আপনার তো দরকার ছিল সেই সময় আপনাকে উচিত করা এই প্রশ্নটা। ঠিক আছে, এই রোগকে পুষে রাখবেন না। আমরা যে এইটা নিয়ে প্রোগ্রামটা করছিলাম, এই রোগটা যদি আপনি পুষে রাখবেন তাহলে আগামী দিন কিন্তু আপনার সমস্যাটা বাড়বে। আপনার বহরমপুরে যদি চেম্বার আছে, আপনি নিশ্চয়ই তাহলে জানেন বহরমপুরে আমাদের চেম্বার কোথায় আছে, বা হেল্পলাইন নাম্বারে ফোন করে তারা আপনার সাহায্য করে দেবে। আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার আছে, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে পেশেন্টকে নিয়ে এসে দেখা করুন। আগামী দিন যাতে উনিও সুস্থ হতে পারেন। এই পাইলসের যে সমস্যাটা উনি যে ভুগছেন, সেটা কি সত্যি কি পাইলস আছে না ফিশার আছে না ফিস্টুলা আছে, এটাও ডায়াগনোসিস করা দরকার। আপনি হুট করে যে ফোন করে বললেন কি ওনার পাইলসের সমস্যা আছে, আপনি কি করে বললেন পাইলসের সমস্যা আছে? আগে সেটা জানুন পাইলস আছে কি না। ঠিক আছে, তো অবশ্যই আপনি সমাধান পাবেন, কোনো অপারেশন করা দরকার নেই, ভয় পাবেন না, সব সময় মনে জোর রাখবেন। আমি তো ক্যান্সার মতন রোগীকে একটাই কথা বলি যে আপনার যদি মনে জোর থাকে না, কেউ আপনাকে নড়াতে পারে না। যে কোনো রোগ হোক না কেন, আপনার যদি মনে যদি জোর আছে, আপনি সত্যিই কিন্তু জয় পাবেন। একদম ঠিক কথা। আর এই মনের জোরটা কিন্তু নিশ্চয়ই রাখতে হবে। এবং আমার মনে হয় কি বলুন তো, যখন আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসবেন, এখানকার অভিজ্ঞ চিকিৎসকদের সামনে বসবেন, কোথাও থেকে আপনার এই মনের জোর, কনফিডেন্স, পজিটিভ এনার্জিটা কিন্তু হু হু করে কিন্তু বাড়তে থাকবে। বলে না সৎসঙ্গে স্বর্গবাস, ভালো মানুষদের সান্নিধ্যে এলে সব সময় আপনার ভালোটাই কিন্তু হবে। আমি একটু চট করে বলবো 9830235527 বা 37 নাম্বার দুটো নিশ্চয়ই আপনার মোবাইলে বা আপনার কোনো একটি
একটি নোটবুকে কিন্তু নোট করা রয়েছে। তো সেই নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতে হবে এবং কাছাকাছি চেম্বার সম্পর্কে কিন্তু জানতে হবে। আমরা পাইলস প্রেশার ফিস্টুলা নিয়ে আলোচনা করছি মানেই কিন্তু এর ট্রিটমেন্ট হয় তা না। জাস্ট কিছুক্ষণ আগে একজন পেশেন্ট কিন্তু বললেন ভিটিলিগো। আমরা কয়েকদিন আগে ভিটিলিগোর অনুষ্ঠান যখন করছিলাম প্রচুর মানুষ ফোন করে বলছিলেন ভিটিলিগোর সমস্যা কমছে না, হু হু করেই সমস্যা বাড়ছে এবং এর কি কোনো সমাধান নেই। তখন ম্যাডামও কিন্তু বলেছিলেন না সমাধান আছে, আমাদের এখানে অনেক মানুষ ভালো আছেন। তার আজকে একটা জ্বলন্ত উদাহরণ যে ভালো হচ্ছে ভিটিলিগোতে। অবশ্যই ভালো হবে। দেখুন আপনাকে তো এটাই জানতে হবে না। আমরা প্রথম আপনাকে কি বলি ভিটিলিগো নিয়ে একটা জিনিসটা বলি কি যখনই আপনি মাছ খাবেন তখন কিন্তু দুধ খাবেন না, বা যখন আপনি দুধ খাবেন সেই দিন আপনি মাছ খাবেন না। তো এই ভুল কারণের জন্যে কিন্তু আমাদের শরীরের মধ্যে রোগগুলো তৈরি হয়। তো তখন আপনি যদি ওটা গার্ড করে দিলেন এই জিনিসটা বাড়বে না। এইবার প্রপার যদি আপনি ট্রিটমেন্ট নেবেন অবশ্যই আপনি সুস্থ হবেন। কেন কি এখানে আপনি যদি মডার্ন মেডিসিনের যদি চিকিৎসা বলেন তারা আপনাকে কী চিকিৎসা দেয়, কিছু স্টেরয়েড মেডিসিন দেয়, যার ফলে কি হয় আপনি রোগটাকে ধরে রেখেছেন, কিন্তু যখন আপনি ছাড়বেন আপনার আইডিয়া নেই হু করে বাড়তে চালু হয়ে যাবে, গোটা শরীরের মধ্যে হয়ে যাবে। বারে বারে আমরা বলেছি এটা কোনো ছুঁয়াছুতে রোগ নয়, এটা হচ্ছে সমাজে মানুষ উঠতে বসতে একটা অন্য চোখে দেখে। ঠিক আছে, তো আপনার ভিটিলিগো নিয়ে যদি প্রবলেম থাকে কোনো ব্যাপারই নেই, যেরকম ওনার ভালো হয়েছে সবারই ভালো হবে। কিন্তু যদি কথাগুলো যদি ফলো করেন, যে কোনো রুগী যদি সুস্থ হয়ে থাকে, আমি নিজে উপরে ক্রেডিট নিই না, রুগী যদি সম্মান দিয়ে ওষুধগুলো যদি ব্যবহার করা হয়, টাইমলি যে কথাগুলো যদি শোনে, আমাদের সঙ্গে যদি এই কথাগুলো যদি কর্পোরেট যদি করে, তারা কিন্তু সত্যি করে ভালো হবে। একদম। চট করে একটু বলে রাখবো চেম্বারের কথা, কারণ অনুষ্ঠান আপনি দেখছেন, ডাক্তারবাবুর কথা শুনতে আপনার ভালো লাগছে, যে মানুষগুলো ফোন করলেন তাদের প্রবলেম শুনছেন, তাদের ভালো হয়ে যাওয়ার গল্পগুলো আপনারা শুনছেন, কিন্তু তাতে আপনার কি লাভ হচ্ছে? হ্যাঁ, আপনার ভালো লাগছে, আপনার মনটা ভালো হচ্ছে, কনফিডেন্সটাও বাড়ছে, কিন্তু আপনার রোগটা তো সারছে না। তার জন্য চেম্বারে কিন্তু আসতে হবে। কলকাতার বন্ধু হলে ল্যান্সটাউন কালীঘাটে চেম্বার পাচ্ছেন, আর হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু চেম্বার পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর বালচিগুড়ি বাজার এবং আপনারা কিন্তু বেলুড়ে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনাদের জন্য বলবো দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ কিন্তু করতেই পাচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার রয়েছে, সেটি হচ্ছে মধ্যমগ্রাম। এখানে সপ্তাহে 2 দিন কিন্তু চেম্বার থাকে, মূলত সোমবার এবং শুক্রবার। এখানেও আপনারা যোগাযোগ করতে পাচ্ছেন। জেলার বন্ধুদের জন্য বলবো কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে যোগাযোগ করুন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারও চেম্বার পাচ্ছেন, ত্রিপুরায় চেম্বার পাচ্ছেন, আসামে চেম্বার পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া আর কোথায় চেম্বার রয়েছে বিস্তারিতভাবে জানতে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের সহযোগিতা করবে। এবং আজকে আমরা পাইলস প্রেশার ফিস্টুলা নিয়ে আলোচনা করছিলাম, একটু ডাক্তারবাবুকে জানতে চাইবো যে অল্প বয়সী বাচ্চাদেরও কি এই সমস্যা হতে পারে? দেখবেন আপনার বাচ্চারা দেখবেন যখন বাড়িতে থাকে তারা কিন্তু স্টুল করতে প্রচণ্ড একটা সমস্যা হয়। আবার দেখা গেল কি প্রচুর এরকম আমি পেশেন্ট পেয়েছি, কিছুদিন আগেই আমি বহরমপুরে একটা পেশেন্ট পেয়েছিলাম কি তার 3 বছরের বয়সেই কিন্তু দেখা যাচ্ছে কি স্টুল পাসই হচ্ছে না, এত শক্তভাবে হচ্ছে যেখানে রক্ত পড়ে যাচ্ছে। আমরা ফোনও পেয়েছিলাম কাল পরশু এই সমস্যা নিয়ে। হ্যাঁ, তো এখানে কি হয়, আপনাকে দরকার আছে কি স্টুলটাকে যতটা পারেন আপনি নরম রাখা। আজকে দেখুন বাচ্চাকে বলা হয় কি যখনই জন্ম নিল তখন কি বলা হয়, কোনো অন্ন দেওয়া যায় না। হ্যাঁ, 6 মাস অবধি আপনি শুধু মায়ের দুধটা খাবে। তো এটা কিন্তু এখন দেখুন মডার্ন যুগের মধ্যে কত মায়েরা কিন্তু বাচ্চাকে কিন্তু দুধ খাওয়াচ্ছে না, আমি কিন্তু দেখতে খারাপ হয়ে যাব, আমি এখন দেব না, আপনি কিন্তু বাইরে থেকে নিয়ে আসুন। তো তারা কিন্তু কি করছে, এই যে দুধগুলো দেওয়া হচ্ছে বাইরে দোকান থেকে যে আপনি দুধগুলো কিনছেন সেটা তো মায়ের দুধের মতন তুলনা করা যাবে না। এখন আগে কি বলতাম, ঝগড়া যখন হতো তখন কি বলতাম, তুমনে কি মা কা দুধ পিয়া হ্যাঁ। তো এই কথাটা কেন আসতো, কেন কি ওই দুধের মধ্যে যে জোর আছে, ওই খুব দরকার আছে কি মা যদি নিজে স্তন দিয়ে যদি দুধ দেওয়া হয় নিজের ছেলেকে বা মেয়েকে, সেই বাচ্চারা যে গ্রোথ করবে তার কিন্তু মানে আপনি আইডিয়া তুলনা করতে পারবেন না কারোর সঙ্গে। তো এইটা দরকার আছে কি আপনি কতটা দিচ্ছেন। এবার আপনি নিজেকে মেনটেন করার জন্যে আপনি সেই জিনিসটা বলবেন না আমি দেবো না, আপনার মেনটেন দরকার নেই, অবশ্যই দরকার আছে। দেখুন এই সময় যে আপনার দুধটা যে গ্রোথ করে, সেই দুধটা যদি আপনি যদি নিজের স্তন দিয়ে যদি আপনি ছেলে বা মেয়েকে যদি না দেন, সেটা কিন্তু ওয়েস্টেজ হয়ে যায়। তো এইটা কিন্তু দরকার আছে কি যাতে ওনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক থাকে। মানুষ আমি অনেক পেশেন্ট এরকম পাই 1 বছর 1.5 বছর হয়েছে, তারা কিন্তু ওনাকে ডিম খাওয়াচ্ছে। আরে আপনি ভেজ খাওয়ান, এখন ডিম দেখুন বলে না কি
अगर किसी जानवर को, कुत्ते को अगर आप या किसी भी जानवर को अगर आप मांस अगर मुंह पे लगा दिए तो वो क्या करेगा, नॉर्मल खाना नहीं खाएगा। तो যদি আপনি বাচ্চাকে, ঠিক আমরা ওই রকমই তো আছি, যদি বাচ্চাকে আপনি কি করলেন, আগেই ওই মুখের মধ্যে মাংস আর ডিম যদি মুখের মধ্যে টেস্ট আপনি দেখিয়ে দিলেন, সে কি রুটি খাবে? খাবে না। তো আপনার যদি রুটি যদি না থাকে, খায়, কার্বোহাইড্রেট যদি না পায় শরীরের মধ্যে, তাতে ওনার ডাইজেস্টিভ সিস্টেমটা খারাপ হয়ে যাবে। তো ডাইজেস্টিভ সিস্টেমটা যখন খারাপ হবে তখনই কিন্তু স্টুলটা টাইট হবে। তো আমি খুব একটা মানে আপনাকে শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু আমি খুব একদম ডিপলি কথাটা বললাম কি এখানে দরকার আছে কোনো বাচ্চাকে যদি এরকম প্রবলেমটা হচ্ছে তার কিন্তু দায়ী আমরাই আছি, আমরাই সেই রকম ওকে গাইড প্রদান করছি না। আজকে দেখুন আমরা কোনো রিলেটিভ বাড়িতে যাই, তারা কি দিয়ে দেয়, একটা কুরকুরে প্যাকেট, একটা চিপসের প্যাকেট ওরা দিয়ে দেয়। আরে এই যে চিপসের প্যাকেটগুলো খায় তাদের মধ্যে কতটা হার্মফুল থাকে আপনার আইডিয়া নেই। আজকে কেন দেখবেন চাইল্ড স্পেশালিস্টের কাছে এত রোগী থাকে, কেন এইটাও ভাবতে হবে কি একটু ওয়েদার চেঞ্জ হলেই বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, কেন হচ্ছে? তাদের ইমিউনিটি পাওয়ারটা লো হয়ে গেছে, রোগ থেকে লড়াই করার জন্য শক্তি নেই। আরে বাবা 3 বছরের বাচ্চাকে যদি ইমিউনিটি পাওয়ার লড়াই করার জন্য শক্তি নেই, তো আপনার 30 বছর আসবে তখন কি হবে? ফ্রেশ আছে এখন, তো ফ্রেশ জিনিসকে ঠিক রাখুন, নালে ওই জিনিসটা খারাপ হতে সময় লাগবে না। ঠিক আছে, তো এখানে দরকার আছে আপনাকে নিজের লাইফস্টাইলকে করা, আর যদি সেই রকম যদি পেশেন্ট থাকে তার চিকিৎসা আছে, চিকিৎসা করে ওটা ভালো হয়ে যাবে। কিন্তু আপনাকে সিস্টেমকে ঠিক রাখতে হবে যাতে উনি যে 3 বছর বয়সে যদি বাচ্চা পেশেন্টকে যদি পাইলস হলো, যাতে আগামী দিন 20 বছর 30 বছর যখন বয়স হবে তখন যাতে এই প্রবলেমটা না হয়। একদম, প্রচুর মারা আমাদের এখানে কিন্তু ফোন করে বলেন আমার ছোট বাচ্চা 2-3 বছর মাত্র বয়স, কিন্তু কিছুতেই ওর স্টুল হয় না, পরিষ্কার হয় না, 2-3 দিন পর হয় এবং সেটা চোখ দিয়ে জল বেরিয়ে যায় এবং রক্ত বেরিয়ে আসে, এরকম সেটা কিন্তু টাইট হয়ে যায়, কনস্টিপেশনের প্রবলেম হয়ে যায়। তো সেখানে বলবো বাচ্চা মানে হচ্ছে এরকম হেয়ালি ভাবনা চিন্তা রাখবেন না, অবশ্যই তার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। যেহেতু আজকে আমরা পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে আলোচনা করছি, আপনার স্টুল পরিষ্কার রাখার দিকটাও আমাদের কিন্তু সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে মানে প্রচুর গ্যাসের সমস্যা, মানে যা খাই মানে গ্যাস হয়ে যায়, এমনকি মানে কিছু না খেলেও তো এমনিতে তো গ্যাস হয়েই যায়, মানে সব সময় পেট মনে হচ্ছে যেন পেট ভরা আছে, মানে কিছু খেতে ইচ্ছে হয় না। তার জন্য কি কোনো মেডিসিন কিনে খাচ্ছেন আপনি আপাতত, নাকি কিছু খাননি? না, আমার এই সমস্যাটা হয়েছে 3-4 দিন হলো হচ্ছে সমস্যাটা। 3-4 দিন হলো, আচ্ছা। আচ্ছা, আপনি কি উষ্ণ গরম জলটা খান? হ্যাঁ, উষ্ণ গরম জল আমি আপনার প্রোগ্রাম দেখি, আপনার ওই যে বলেছিলেন আমি উষ্ণ গরম জল খাই। আচ্ছা, তাতে আপনার কিছু উপকার পেয়েছেন? না, তেমনটা উপকার পাইনি, কিন্তু মানে একটু বেটার ফিল করি মানে যখন খাই। এই যে একটু যে বেটারটা পেলেন, কতদিন ধরে আপনি করছেন? হয়তো আপনি 3-4 দিন ধরে করছেন, এইটাই যদি আপনি দীর্ঘদিন যদি করেন তাহলে একটুই আপনি কিন্তু অনেক উপকার পাবেন। এই উষ্ণ গরম জলের যে কথাটা আপনার আইডিয়া নেই কি পেটের জন্য আমার কতটা কি ভালো কাজ করে। যে কোনো রোগকে আপনি আসতে দিতে পারবেন না যদি আপনি উষ্ণ গরম জল সবসময় যদি খাওয়া হয়। তো আপনি আর প্রবলেমটা কি হচ্ছে, আপনার প্রবলেম হচ্ছে ইনডাইজেশন। আপনি যে খাচ্ছেন সেটা খাওয়া দাওয়া ঠিক মতো আপনার হজম হচ্ছে না, তো হজম হওয়ার কারণে না হওয়ার কারণের জন্য আপনার কিন্তু গ্যাস অম্বলের সমস্যাটা বাড়ছে। তো আপনি যদি গ্যাসের যদি বড়ি খান এটা কিন্তু ভুল, গ্যাস হচ্ছে না আপনার। গ্যাস হলো কেন? ইনডাইজেশন। আপনার সমস্যাটা কোথায়? খাওয়াটা হজম হলো না। একটা খাওয়াকে 32টা আমাদের দাঁত আছে, খাওয়াকে 32 বার চিবাতে হয়। কটা মানুষ আজকে 32 বার চিবায়? 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করতে হবে, নাহলে ওখানে আবার দেরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাকে বসতে হবে অন্য জায়গা, আমার অন্য জায়গায় কাজের মধ্যে যেতে হবে। তো এই যে আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করি না, তাতে কি হলো আমাদের তো খাওয়াটা ঠিক মতো চেবাতে পারলাম না। তো না চেবানোর জন্য কি হলো, এবার আমাদের লিভার উপর লোড পড়ছে, গলব্লাডারের উপর লোড পড়ছে, ঠিক আছে, তো পেটে স্টমাকের সমস্যা আসবে। তো আপনার যে খাওয়াটা ঠিকভাবে যদি আপনি চিবিয়ে 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 যদি খাওয়া হয়, তাতে আপনার যে স্লাইভাগুলো তৈরি হবে, এই স্লাইভাগুলো যখন তৈরি হবে তখন কি হবে, আপনার গিয়ে ইনডাইজেশনের সমস্যাগুলো মেটাবে। তো খাওয়ার সঙ্গে যখন স্লাইভাটা ভিতরে যাবে তাহলে কি হবে, আপনার খাওয়াটা ঠিক মতন হজম হলো, ঠিকভাবে টাইমলি কিন্তু আপনার স্টুলটাও ক্লিয়ার হয়ে গেল। তো স্টুলটা যখন ক্লিয়ার হয়ে গেল তখন আপনার পেটের মধ্যে কিন্তু কোনো ময়লা নেই, এই যে নলিটা আছে পুরো পরিষ্কার আছে, কোনো জ্ঞান সম্বলে কোনো সিন নেই, আপনি যা কিছু খান সব কিছু হজম হবে। কিন্তু আগে সিস্টেমকে ঠিক করতে হবে।
একদম, কারণ পেটের সমস্যা নিয়ে জর্জরিত কিন্তু বাঙালি কেন অবাঙালি প্রত্যেকে, তাই পেটকে কিন্তু ভালো রাখার প্রয়োজনীয়তা রয়েছে। যখনই আমরা পাইলস প্রেশার ফিস্টুলা নিয়ে আলোচনা করব তখনই কিন্তু অবশ্যই কিন্তু এই বিষয়টা আসবে। তবে ডাক্তারবাবুর কাছ থেকে একটু জানতে চাইবো, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে এবং সেখানে ক্ষারসূত্র বোধহয় একটি প্রসেস রয়েছে, সেটা কি পাইলস প্রেশার ফিস্টুলার সঙ্গে যুক্ত কোনো বিষয়? দেখুন, ক্ষারসূত্র আয়ুর্বেদ মধ্যে আছে একটা পার্ট, কিন্তু আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে বলি। কারণটা হচ্ছে দেখুন, ওটাও তো একরকম ধরনের ওটা সার্জারি কথা, তো আমরা কিন্তু সার্জারি থেকে পুরো অ্যাভয়েড আছি। স্পেশালি তো আমি তো কোনোদিনই পেশেন্টকে বলি না কি আপনি সার্জারিটা করুন, কেন কি একটা মানুষ যদি সার্জারি করে ফেলে তো শরীরটা কিন্তু দুর্বল হয়ে যায়। এটা আমি বলি না, পেশেন্টের প্র্যাকটিক্যাল কথা। আপনার যদি একটা আঙ্গুলের মধ্যে যদি ব্যথা হয়ে গেল বা আপনার আঙ্গুলের মধ্যে যদি আপনার কাট হয়ে গেল, আপনি যে কোনো সেলাইটা করবেন তো কী হবে, এই আঙ্গুল উপরে কিন্তু প্রেশার পড়বে, আপনি মিলিয়ে নিন, আপনার দেখবেন এই জায়গাটা টানটা বাড়বে, এই আঙুল থেকে এই আঙুলে আসবে। তো এইরকম কী হলে শরীরগুলো আপনার উইক হচ্ছে। একটা স্যাম্পল আপনার সার্জারির কথা বললাম। তো যখন আপনার একটা বড় যদি সার্জারি হবে তাহলে আপনার কী হবে, দেখুন ওটা হচ্ছে আপনার সেনসিটিভ স্কিন। এটাগুলো হচ্ছে ইন্টারনাল যে পার্টসগুলো আছে, এই জায়গাটা যখনই আপনার কোনো রকম অপারেট করাবেন না, তাহলে কী হবে আপনার পুরো কলন উপরে কিন্তু প্রেশারটা পড়ে। তো আমি বলবো কোনো দিকে ওই রকম যাওয়ার দরকার নেই। হ্যাঁ, পঞ্চকর্ম যে থেরাপিটা আছে এটা অসাধারণ, এর তুলনায় কোনো রকম করা যাবে না। যদি আজকে আমরা অপারেশনে যদি খিলাফ আছি, তো আমি বলবো কি অপারেশনে আয়ুর্বেদ যখন আপনি কোনো ট্রিটমেন্ট করছেন তার সাথে যদি আপনি পঞ্চকর্ম থেরাপি যদি আপনি নিচ্ছেন, আগামী দিন আপনার রোগ হবে না, এটা ডেফিনেটলি আমি বলবো। কেন, আপনি তো পুরো ফ্রেশ হয়ে গেলেন, আপনার ডিটক্সিফাই হয়ে গেল, পেট থেকে নয়, আপনার পুরো গোটা শরীর থেকে এই ময়লাগুলো বেরিয়ে গেল, উইদাউট এনি সার্জারি, উইদাউট এনি কোনো কষ্টদায়ক নেই, টোটালি আরামদায়ক। আপনি নিজে বলবেন কি স্যার আমার যদি হয় আপনি এক সপ্তাহ আরও বাড়িয়ে দিন। তো এই পঞ্চকর্ম থেরাপিটা করা দরকার। আমি বলবো না কি রোগ হলেই করতে হয়, সুস্থ মানুষও যদি পঞ্চকর্ম থেরাপিটা করায় তার কিন্তু উপকারটা অসাধারণ। একদম। এবং পাইলস প্রেশার ফিস্টুলা নিয়ে যারা অলরেডি অপারেশন করে ফেলেছেন তারা ভাবছেন অপারেশন তো হয়ে গেল, আবার সমস্যা আমার বাড়ছে, তবে কি আর এনবিপিতে গিয়ে আমার লাভ আছে? আমার মনে এরকম পেশেন্টের সংখ্যাও তো প্রচুর এনবিপির কাছে, প্রচুর। মানে আমরা তো ফ্রেশ পেশেন্ট পাই না, ম্যাক্সিমাম পেশেন্টগুলো পাই যখন ওরা লাস্ট স্টেজে থাকে। আমরা তো বারে বলি কি যখন আপনার, আমি কি বললাম একটু আগে, আমি যে বললাম কি আপনার যদি স্টুল করার সময় যদি ব্যথা হচ্ছে, জ্বালা করছে, সেই সময় কিন্তু কনসার্ন হওয়া দরকার। কিন্তু আপনি কি করছেন, সেই সময় না করে আপনি বাড়িয়ে ফেলছেন, অপারেশন করে ফেলছেন, তারপরে কিন্তু আমার কাছে আসছেন। কিন্তু দেখুন তারপরে কিন্তু আপনাকে আমরা সেইভাবে আমরা মিষ্টি মুখেই কিন্তু আপনার ট্রিটমেন্টটা করছি। কেন কি পেশেন্ট আছেন আপনি, কষ্ট হচ্ছে আপনার, এই কষ্টটা যদি আমরা ফিল না করতে পারি তাহলে কিন্তু আপনি ভালো হবেন না। তো এই জায়গাটা আপনাকে ফিল করে আমাদেরকে এটা বুঝতে হবে কি রুগীকে রুগী না বলে আমাদেরকে আগে বন্ধু করতে হয়। তাতে দেখবেন রুগীদের মনের যে জোরটা বাড়বে, অর্ধেক রুগী ওখানে ভালো হয়ে যাবে। অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, তারা একটা কথা বলে, স্যার আপনার তো কথা শুনেই আমার রোগটা সেরে যায়। তো এটা তো সত্যি কথা নয়, কথা শুনে কি রোগটা সারে, তাহলে চিকিৎসা হতো কী করে? কিন্তু ওদের বিশ্বাস, তো এই যে বিশ্বাসটা, আয়ুর্বেদ তো বলেছি যখনই আপনি কোনো পেশেন্টকে ওষুধ দিচ্ছেন আগে পেশেন্টকে বলুন কি আপনাকে বিশ্বাস আসার কথা। কেন কি বিশ্বাস যদি না হয় তো আপনাকে আমি অমৃত যদি খাইয়ে দেবো সেটা কিন্তু বিষ হয়ে যাবে। আগে প্রথম বিশ্বাস জিনিসটা নিয়ে আসুন। বিশ্বাস যদি থাকবে আপনি সত্যি দেখবেন, প্র্যাকটিক্যাল কথা আমি বলি, আপনি রিপোর্ট করে দেখুন আপনার সমস্যাগুলো মিটছে কি মিটছে না। একদম। আর আজকে আমাদের সঙ্গে ডাক্তারবাবু উপস্থিত ছিলেন, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর। এবং সেখান থেকে ডাক্তারবাবু একটু শুধু ছোট করে জানতে চাইবো যে এনবিপিতে মোটামুটি আমরা সব ধরনের রোগের ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছি তো? এক্স্যাক্টলি, আমরা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস বলুন, আজকে ক্যান্সার বলুন, কিডনি ফেলিয়ার বলুন, যত ইনকিউরেবল ডিজিজগুলো রয়েছে, হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা যে সিপি চাইল্ড পেশেন্টগুলো আছে, ইনফ্যাক্ট আমরা সোরিয়াসিস মতন রোগগুলো রয়েছে, এখান থেকে এই সব রোগের নিয়ে যখন আমরা জয় পাই তো সত্যি আমরা গর্ব করি কি আমরা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করেছি, আমরা আয়ুর্বেদকে আজকে বড় করছি। এটা আমাদের বড় না, আমরা চাইছি আয়ুর্বেদ নিয়ে কি মানুষ এটা জানুক কি আয়ুর্বেদ কী জিনিসটা আছে। অনেক এখন অ্যাডভান্স আছে যেখানে আপনাকে অপারেশন থেকে বাঁচিয়ে রাখতে হয়। একদম। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে পরবর্তী এপিসোডে আবারও এই ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরবো। সাথে থাকবেন আপনারা এবং অবশ্যই ধন্যবাদ জানানোর পাশাপাশি আপনাদের ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকেও। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।